আজ আবারও দুটা লাশ পাওয়া গেল বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে। এটা তেমন নতুন কোনো ব্যাপার না, প্রায় সময় এমনটা ঘটে। তবে অনেকদিন যাবৎ কোনো লাশ পাওয়া যায়নি, তাই পুলিশ চুপ হয়ে গেছিল। এখন আবারও লাশ পাওয়া গেল। এখনো কি পুলিশ চুপ হয়ে বসে থাকবে, নাকি যে খুনগুলো করছে তাকে আইনের আওতায় আনা হবে? সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি রোবাইয়া নাসরিন। আমি খবরটা শুনে একটু মুচকি হাসলাম। অনেকদিন যাবৎ কলেজে এই ঘটনা ঘটে আসছে, বিশেষ করে আমি কলেজে যাওয়ার পর থেকে। আমার পরিচয়টা জেনে নিন, আমি রবিল হাসান, মায়ের বড় ছেলে। আমার একটা বড় বোন আছে, বাকিটা সাথে থাকলে জানতে পারবেন। প্রতিবারের মতো আমি এইবারও কলেজে যাচ্ছি, তবে পড়তে নয়, ফুচকা বিক্রি করতে। আমি ফুচকা বিক্রি করি যে কলেজে, সেই কলেজেই খুন হয়েছে। আমার বাসা থেকে কলেজে প্রায় 20 মিনিট দূরে। কলেজে এসে দেখি আমার পরিচিত কিছু মানুষ বের হচ্ছে, কিন্তু তারা আমাকে চিনতে কখনো পারবে না, কারণ আমি আমার আসল চেহারা লুকিয়ে রাখছি। সে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। কি অ্যাক্সিডেন্ট সেটা পরে জানতে পারবেন। তো ফুচকা যেখানে বসে বিক্রি করে সেখানে চলে গেলাম। আমার নিয়মিত কয়েকটা কাস্টমার আছে, তারা হলো রাকিব, ইতি, বিজয়, সানিয়া। এই 4 জন আমার নিয়মিত কাস্টমার। আজকেও এরাই আগে আসছে। মামা ফুচকা দেন তো। ঠিক আছে মামা। তারা যতবারই ফুচকা খায় 4টা প্লেটই থাকবে। 4 জনই একসাথে আসে, একসাথে খায়, তাই কয় প্লেট জিজ্ঞেস করেনি। 5 মিনিট পর তাদের ফুচকা দিলাম, তারা খেয়ে টাকা দিয়ে চলে গেল। আমিও বসে বসে ফুচকা বিক্রি করতে লাগলাম। হঠাৎ 2 থেকে 3 জন পুলিশ আমার কাছে আসলো। এই ছেলে, তোর নাম কি? ফুচকাওয়ালা বলে এমন ব্যবহার করছে স্বাভাবিক এরা। জি স্যার, মই হইলাম হাসান। রবেল বললে অনেকে বা তারাও চিনে ফেলবে, তাই শেষ নামটা বললাম। এখানে কতজন ধরে ফুচকা বিক্রি করিস? জি স্যার, 8 থেকে 9 মাসের মতো হবে। পুলিশ একে অপরের দিকে তাকালো। এখানে যা যা খুন হয়েছে তাও তো 8-9 মাস আগে থেকে শুরু হয়েছে। আমার মনে হয় না এই ছেলেটার সাথে হাত থাকতে পারে। এই ফুচকাওয়ালার সাথে ওদের কোনো কানেকশন থাকতে পারে বলে আমি মনে করি না। তাও হতে পারে। না স্যার, কলেজ যতক্ষণ খোলা থাকে ততক্ষণ থাকি, এরপর মোর গড়ে চলে যায়। আচ্ছা, তুই কি কাল এমন কাউকে দেখেছিস যাকে দেখে নতুন মনে হয়েছে? মানে আমি বলতে চাচ্ছি, কাউকে সন্দেহ হয় এমন দেখেছিস? না স্যার, এমন কাউরে তো মই দেখি নাই। কাল কলেজে তাড়াতাড়ি ছুটি হয়েছিল, তাই মইও তাড়াতাড়ি চলে গেছি। আচ্ছা ঠিক আছে, সন্দেহজনক কাউকে দেখলে আমাকে জানাবি। আচ্ছা স্যার, কমনে। আমিও নিজের মতো ফুচকা বিক্রি করতে লাগলাম। আজকে কলেজে তেমন ক্লাস হয়নি, তাই আমিও চলে আসলাম নিজের সে বাঙ্গা বাসায়। রাতে কিছু কাগজ দেখলাম, দেখে পড়িয়ে দিলাম, কারণ আমি কোনো প্রমাণ রাখি না। আবারও খবর দেখলাম, হাসলাম অনেকক্ষণ। চলুন খবরটা শুনে আসি। ব্রেকিং নিউজ, সকালে যে লাশ দুটো পাওয়া গেছে তাদের ঘায়েও লেখা আছে আর কে। কে এই আর কে? জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের সাথে ছিলাম আমি রোবাইয়া নাসরিন। এই খবরটা শুনে হাসলাম। জনগণ এবারও নিশ্চিত যারা খুন হয়েছে তারা দর্শনকারী ছিল। যাদেরকে আর কে লেখা ছিল তারা দর্শনকারী। যারা খুন হয়েছে তারা বড় লোকের সন্তান ছিল। তারা এই খবর শুনে আর কে এর উপর পছন্দ রেগে গেল। সবার একটা কথা, কেই আর কে কিং, কি তার আসল নাম? পুলিশ সহ সবার মুখে শুধু এই একটাই প্রশ্ন। আজকেও আমি কলেজে যাচ্ছি ফুচকা বিক্রি করতে। এই সকালবেলা আবার রাস্তায় কেউ মারামারি করতেছে দেখে আমি একটু দৌড়ে দাঁড়িয়ে পড়লাম। নিজেকে যদি তাদের মধ্যে ঢুকাই তাহলে আমার বাকি কাজ করা লাগবে না, তাই কোনো ঝামেলা জড়াতে চাই না। তাই কিছুক্ষণ পর যখন ঝামেলা শেষ তখন কলেজে গেলাম। গিয়ে দেখি আমার নিয়মিত কাস্টমার বসে আছে। তো মামা, আজ দেরি হলো কেন? আসলে হয়েছে কি মামা, আসার সময় কারা জানে মারামারি করছে। মই তো আর তা করে চিনি না, আর মরে যদি মারে তাও কেউ কিছু কইব না, তাই দৌড়ে দাঁড়িয়ে থেকে দেরি করে আসলাম। ওকে মামা, এখন ফুচকা দাও। ওকে মামা, এই নেন। তারা কাচ্ছে আর গর্ব করতেছে। আচ্ছা, এখানে যে খুনগুলো করতেছে আর কে, তারা তো সবাই দর্শনকারী। তাহলে যদি পুলিশ আর কে ধরতে পারে তাহলে কি জেলে নিয়ে যাবে? তা তো নিবেই। আর আমার যতটুকু মনে হয় আর কে এমন কোনো সাধারণ লোক না যে তাকে থানা পুলিশে রাখতে পারবে। সাধারণ নাও হতে পারে, তবে যদি কোনো কারণে আর কে পুলিশ নিয়ে যায় তাহলে এই
কলেজ এবং কলেজের চারপাশে ধর্ষণকারী বেড়ে যাবে। ঠিক বলেছিস, আর কি যতদিন আছে ততদিন ধর্ষণকারী রেহাই পাবে না। একদিন না একদিন আর কি ওদের খুন করবেই। সানিয়া, তুই আর কে চিনিস নাকি? যেভাবে বলতেছিস মনে হয় তুই পরিচিত। আরে কি বলিস, আমার পরিচিত হবে কেন? কোথায় আর কে আর কোথায় আমি? তাছাড়া আর কে কে আমি যতটুকু জানি কেউ দেখেনি। দেখিনি, তবে দেখেছে এমনও তো হতে পারে। মানে তুই দেখছিস নাকি? আমি দেখেছি বলিনি, অন্য কোনো মানুষ হয়তো দেখেছে। কি জানি কে কে দেখেছে। এই যে খাওয়া শেষ, টাকা নেন। হ্যাঁ মামা, টাকা দেন। একটু পর আরো অনেক আসলো, কিন্তু একটা মেয়েকে দেখে আমার অদ্ভুত লাগলো। ওর চলাফেরা তেমন ভালো লাগতেছে না, তবে মেয়েটা অনেক সুন্দর। হাঁটার সময় চারপাশে বারবার তাকাচ্ছে। এক প্লেট ফুচকা দেন তো। জি দিচ্ছি, আপনি বসেন। ওকে, তাড়াতাড়ি দিন। এলো নাফা। থ্যাঙ্কস। কি কনাফা, ইংরেজিতে বুঝি না তো। আপনাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ কি আফা? কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ধন্যবাদ বা থ্যাঙ্কস বলে। ও তাই খনাফা, মুই তো বুঝি নাই। আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? দেখে তো ফুচকাওয়ালা মনে হয় না। কি যে খনাফা, কোনো মতে ক্লাস 3 বরাবর পড়ছিলাম, আর পড়া হয়নি। বাই দ্য ওয়ে, আমি এখন থেকে নিয়মিত ফুচকা খাবো। আমি এই কলেজে ট্রান্সফার হয়ে আসছি। আপা, ট্রান্সফার কি, ওটা তো বুঝি না। মানে বদলি হয়ে আসছি। অন্য কলেজ থেকে এখানে আসছি পড়তে। ও হ্যাঁ, আপনি তো আমার নাম জানেন না। কেমনে জানবো আপা, আপনি তো কোন নেই। আচ্ছা, আমার নাম হচ্ছে জান্নাতুল মিনি। আপনার নাম কি? আফা, সবাই তো ফুসকালা হিসেবে জানে, কেউ তো আর নাম ধরে ডাকে না। তবে নাম হলো মুর হাসান। আচ্ছা, আপনার বাবা মানি? আচ্ছা আফা, একটা বইনও আছে। তাই নাকি? তা আপনার সাথে কি থাকে তারা? না আফা, ওনারা মুখে গড়া থাকে। মই কলেজের পাশে একটা গড় ভাড়া করেছি, ওইখানে দেখে। ও আচ্ছা, নিন। ফুচকার প্লেট এই দিয়ে আমি প্লেটটা নিলাম, আর রিমি 100 টাকা দিল। আমি ফেরত দিতে যখনই টাকা বের করলাম, তখন সে বলল ফেরত দিতে হবে না, বাকি টাকা আপনার কাছে বকশিস। আর ফুচকা অনেক মজা হয়েছে। তাহলে আফা আরেক প্লেট দিই? না না, অন্য একদিন খাবো, এখন আমি যাই। রিমি কলেজে চলে গেল। মেয়েটাকে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। তাই মেয়েটা যাওয়ার পর আমি আমার পুরনো নোকিয়া ফোনটা বের করলাম, একজনকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ পাচ্ছি। ওই একজনটা হলো আমার বন্ধু, এখন নাম বলা যাবে না। তারপর আরও ফুচকা বিক্রি করে কলেজ শেষে বাসায় চলে আসলাম। বাসায় একটু চারপাশে ঘুরে ঘুরে দেখলাম, দেওয়ালের পাশ থেকে কেউ একজন সরে গেল মনে হলো। তাই দেখতে গেলাম, কিন্তু কেউ নাই। কিন্তু আমি তো জানি কেউ ছিল। কলেজের পর থেকে কেউ আমার পেছন পেছন আসছে, সেটা আমি লক্ষ্য করছি। সে এখন আমার বাগানজোড়া বাসায়। টিভি অন করলাম, কিন্তু আসল উদ্দেশ্য টিভি দেখা নয়। কে ফলো করছে আমাকে সেটা দেখা। একটু খবর দেখলাম, তারপর টিভি অফ করলাম। ঘর থেকে বের হয়ে দেখি কেউ একজন বেরিয়ে যাচ্ছে। আমি তার পেছনে এলাম। কিছু দূর গিয়ে চিন্তা করলাম এখন তাকে ফলো করলে সমস্যা হবে, তাই ফলো করার ছেড়ে বাসায় এসে আবারও চারপাশে চোখ বোলালাম। সব ঠিকঠাক, তারপর ঘুমিয়ে পড়লাম। রাত 1টা ঘুম ভাঙলো। মাঝরাতে শহরটা ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি কিছু গুন্ডা টাইপের লোক গাড়ি থেকে বস্তা ভরে কিছু ফেলে দিল, কিন্তু সে বস্তার ভিতর থেকে আহ বলে একটা আওয়াজ আসলো। লোকগুলো চলে যাওয়ার পর আমি গেলাম সেই বস্তার কাছে। বস্তাগুলো দেখি একটা মেয়ে রক্তাক্ত অবস্থা, জ্ঞান আছে। আমি তাকে বললাম কি হয়েছে আপনার, আপনার এই অবস্থা কেন, আর যারা আপনাকে ফেলে দিল তারাই বা কারা? সে শুধু বললো আমাকে বাঁচান, তারপর অজ্ঞান হয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কেউ নাই। তাই পকেট থেকে ফোন বের করে একজনকে ফোন দিলাম। 10 মিনিটের মধ্যে 3টা গাড়ি আসলো। তার আগে আমি ওখান থেকে সরে গেলাম। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কেউ নাই। তাই পকেট থেকে ফোন বের করে একজনকে ফোন দিলাম। 10 মিনিটের মধ্যে 3টা গাড়ি আসলো। তার আগে আমি ওখান থেকে সরে গেলাম। ওরা আমার লোক ছিল। এখানে থাকা একজনই আমাকে চেনে, তাই আমি সরে গেছি সেখান থেকে। আমি ঘুরে বাসে চলে আসলাম। রাতে একজনকে ফোন দিয়ে যা বললো তাতে মাথায় রক্ত উঠে গেল। ফোন দিয়ে বললো মেয়েটাকে দর্শন করা হয়েছে। আমি তাকে বললাম মেয়েটাকে সুস্থ হলে ঠিক সে জায়গায় পাঠিয়ে দিও যেখানে তাকে ফেলে দেওয়া হয়েছিল। বলে ফোন কেটে দিলাম। তারপর কলেজে গেলাম, ফুচকা বিক্রি করে আবার বাসায় চলে আসলাম। 7 দিন পর পর আমাকে মাটির 500 ফুট নিচে যেতে হয়। আজকেও যাইতে হবে,
তবে সেখানে ফুচকাওয়ালা হিসাবে নয়, আর কে হিসাবে। আজ একদিন হলো মেয়েটা এখনো সুস্থ হয়নি। রাত 2টা চলে গেলাম আমার ভাঙাচোরা বাসার পেছনে। পিছনে গিয়ে একটা গাছের নিচে মাটি সরিয়ে একটা বাটন টিপলাম। সাথে সাথে একটু দূরে মাটির নিচে একটা পথ হয়ে গেল। সেখানে গেলাম, মাটির নিচে গেলাম, সিঁড়ি দিয়ে 5 হাতের মতো নিচে গিয়ে একটা রুমে ঢুকলাম, কাপড় পরলাম। আর কে, এখানে একটা লিফট আছে, সেখানে যেতে হলে এই রুম থেকে বের হয়ে শ্বাস বন্ধ করে যেতে হবে, নয়তো অটো ফায়ার হবে লিফট থেকে। নিয়ম অনুযায়ী শ্বাস বন্ধ করে গেলাম লিফটের কাছে। লিফটের দরজায় স্ক্যানার আমাকে স্ক্যান করার পর দরজা খুলে গেল। লিফটে উঠে তারপর শ্বাস নিলাম, তারপর লিফটের বাটন টিপ দিলাম। 3 মিনিটের মধ্যে লিফট থামলো 500 মিটার মাটির নিচে। লিফট থেকে নামার সাথে সাথে 500+ আর্মি অফিসার সেলের দিল আমাকে। আমার পাশে একজন ছিল, সে আর কেউ নয়, আমার বন্ধু রাশেদ। আমার সব কথা তার সাথেই হতো। সে বলল, স্যার, কালকে মেয়েটাকে ধর্ষণ করেছে এই এলাকার এমপির বাগিনা। কি বলে তুই? তোকে কতবার বলছে স্যার বলবি না আমাকে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। বল এখন, এমপির ভাগিনার নাম কি? ওর নাম সাইম। খোঁজ নিয়ে আরও জানলাম সাইম 3টা মেয়েকে ধর্ষণ করেছে। এমপির ভাগিনা বলে প্রতিবার বেঁচে যায়, আর আবার চোরা কারবারের কাজ করে। আবার ড্রাগস, হিরোইন সব কিছুতে তার হাত আছে। ঠিক আছে, স্যামের ঠিকানা দে। এটা তার ঠিকানা। ঠিক আছে, মিটিংয়ে বসি। 5 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসবে। গুড। 5 মিনিট পর সবাই কনফারেন্সের রুমে গেলাম। সবাই স্যালুট দিল, সবাইকে বসতে বললাম। আগে বলে দিই, এখানে 10 জন বড় বড় অফিসার আছে, কেউ সেনাবাহিনীতে, কেউ নৌবাহিনীতে, আবার কেউ বিমান বাহিনীতে। সবার নাম একই রকমই, নামগুলো আমার দেওয়া, RH1, RH2, RH3 প্লাস প্লাস এগুলো। রাশেদ, এদের সব বলে দিয়েছিস তো? আজ কি নিয়ে কথা হবে? সব বলা আছে। গুড। তো গাইস, আপনাদের আগে বলা হয়েছে আজকে এখানে কিসের আয়োজন। তো আমি কথা না বাড়িয়ে আসল কথায় আসি। সবাই একসাথে বলি ইয়েস স্যার। গুড। সবাই রিপোর্ট রেডি তো? গুড। রাশেদ, তুমি ফাইলগুলো নিয়ে নাও। এরাও আমার মতো 7 দিনে একবার আসে যখন আমি ডাকি। তারপর এদের ফাইল নিয়ে বাকি 7 দিনে কি কি করতে হবে বুঝিয়ে দিলাম। আমি জানি। আর কোনো প্রশ্ন? স্যার, আপনি জানার পরেও কেন নিজের সেফটি নিচ্ছেন না? আপনারা হয়তো বলে যাচ্ছেন আমি কে। না স্যার, বলতেছি না, কিন্তু আপনার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, তাই আমরা আপনার সেই সেফটি নিয়ে কথা ভাবলাম। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। গুড, তাহলে এবার আসা যাক। ইয়েস স্যার। চলো রাশেদ। চলো। তা তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো। হুম। আচ্ছা, তোকে মারতে চাই জেনেও তুই এভাবে আছিস কেন? মারতে চাই বললে কি পারবে? হিম্মত থাকতে হবে। আচ্ছা, তার নিজের খেয়াল রাখিস। আজ আসি। ঠিক আছে, খেয়াল রাখিস। ও, আপনাদের তো বলাই হয়নি, এই মাটির নিচে শহরে আসতে 10টা দরজা আছে। সবটা আমার মতো, সব দরজার পাসওয়ার্ড আছে, আর প্রতিটি দরজায় একটা একটা শহরে গিয়ে খুলে। সেখানে চলে এলাম প্রায় রাত 4টা। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আবারও কলেজে গেলাম। আমার সেই 4 জন কাস্টমার বসে আছে। তা মামা, কেমন আছো? হো মামা, ভালো আছে। তোমরা কেমন আছো? ওকে মামা, এখনই ফুচকা দাও। এই নাও মামা। একটু পর ডিমে আসলো। দেখি ফুচকা দেন তো। ফুচকা দিলাম, খাচ্ছে। হঠাৎ পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো। পুলিশ আসার সাথে সাথে ওরা বিল দিয়ে চলে গেল। কিরে, কি অবস্থা তোর? জি স্যার, ভালো। তা সন্দেহজনক কাউকে দেখলি নাকি? না স্যার, তেমন কাউকে তো দেখিনি, তবে একটা মেয়েকে কেমন জানি লাগে। কি, কোনো মেয়ে? একটু আগে যে ওখানে ফুচকা খেলো ওই মেয়েটা। ওকে কালটাকে দেখবো। আর কাউকে সন্দেহজনক লাগে? না স্যার। ঠিক আছে, সন্দেহজনক কাকে দেখলে জানাবি। জি স্যার। পুলিশ চলে গেল। আমি ফুচকা বিক্রি করতে লাগলাম। কলেজ শেষে আবারও বাসায় চলে এলাম। আর কে, অন্য কেউ নয়, হ্যাঁ আমি আর কে। রাতে আবারও সেই জায়গায় দাঁড়ালাম যেখানে এই মেয়েটাকে ফেলে দিছিল। এখন মেয়েটা এখানে আসবে, তাই তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটা আসলো। আমি একটু অন্ধকারে ছিলাম, তাই আমাকে দেখেনি, চারপাশে তাকাচ্ছে। এই যে মিস, আপনার নাম কি? আপনি কি সে যে আমাকে আসতে বলেছেন? আমি আমি কালকে আপনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেছিলাম। তা আপনার নাম? আমি আরোহী। আচ্ছা, আমি আপনাকে আঘাত দিতে চাচ্ছি না, কিন্তু আমি নিজে না শুনে কোনো কিছু বলি না, তাই বলছি কি আপনার সাথে সেদিন কি হয়েছিল?
আমি সেদিন বান্ধবীর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে আসতে রাত হয়েছিল, তবে বেশি রাত না, এই ধরেন 10টার মতো। সাথে আমার ফ্রেন্ডও ছিল। আমরা হেঁটে হেঁটে আসছিলাম, হঠাৎ একটা গাড়ি আমাদের সামনে থামে। সাথে সাথে আমার ফ্রেন্ড দৌড় দেয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে ধরে ফেলে। তারপর তাদের সাথে আমাকে নিয়ে গিয়ে এতটুকু তো, নাকি মাঝখানে আরো কিছু হয়েছে? এতটুকু। আচ্ছা, আপনার ফ্রেন্ড কি মেয়ে ছিল? সে ভালো আছে, তার কিছু হয়নি। যা হবার সব আমার। আপনার সাথে অসভ্যতা কে কে করেছে? সব একজনই করছে, এমপির বাগিনা। এমপির বাগিনা কি সায়েম? সাইম। কিন্তু আপনি সামনে আসছেন না কেন? আমি সামনে আসলে আপনি ভয় পাবেন। কেন ভয় পাবো? আপনি কি ভূত নাচেন যে ভয় পাবো? আচ্ছা, এখন তো আমি আপনার সাথে খারাপ কিছু করতে পারি, আপনি ভয় পাচ্ছেন না? না, কারণ কিছু করার হলে আপনি সেদিনই করতে পারতেন। তখন আমি সবচেয়ে অসহায় ছিলাম, কিন্তু আপনি তা করেননি। আচ্ছা, গুড। আমি একটা শর্তে আপনার সামনে আসতে পারি, যদি আপনি আমার পরিচয় গোপন রাখেন। আচ্ছা, গোপন রাখবো। আমি হলাম আরকে। দেখলাম মেয়েটার সাথে সাথে পিছিয়ে গেছে, এখনো আমার চেহারা দেখেনি, তাতে এই অবস্থা। না জানি চেহারা দেখলে কি হবে। কি? আপনি আর কে যে খুন করে যাচ্ছেন? সরি মিস, আমি আরকে ঠিকই, কিন্তু কোনি নয়। ধরেন আপনার বিচার কেউ করবে না, সতে হলো এমপির বাগিনা বলে কথা। এখন আপনি যদি কাউকে দিয়ে সাইমকে শাস্তি দেন, তাহলে তাহলে কি আপনি খুনি হবেন? কখনো না। আইন অপরাধীকে শাস্তি দেয়নি, তাই আপনি দিচ্ছেন। এখানে খুনি হওয়ার কোনো কিছুই নাই। সরি, আমি বুঝিনি। ঠিক আছে, এখন যাচ্ছি তাহলে। আরে কি বলেন? আপনার চেহারাই তো দেখলাম না। চেহারা দেখাটা কি খুব জরুরি? যে এত বড় একটা হেল্প করলো তাকে দেখবো না, তা কেমনে হয়? আর সারা শহরের মানুষ তো আপনাকে দেখার জন্য পাগল। আমি না হয় একটু আগেই দেখবো। প্লিজ সামনে আসুন। চোখ বন্ধ করেন তাহলে। চোখ বন্ধ করতে হবে কেন? দেখার সাথে সাথে শখ খাবেন, তাই চোখ বন্ধ করেন। ওকে, করলাম। এখন সামনে আসেন। এবার চোখ খোলেন। এ কি, আপনি এখানে কেন? আর কে কোথায়? আমি আরকে। দেখেন, ফান করবেন না। আপনি তো আমাদের কলেজের ফুচকা বিক্রি করেন। ওটা তো শুধুমাত্র লোক দেখানো। সত্যি আপনি আর কে তো? সত্যি। যাই হোক, এখন আপনি বাসা যান, এমপির বাগিনাকে একটু দেখে আসি। ওকে, থ্যাঙ্কস। শুনেন, আমি কে সেটা যাতে কেউ না জানে। কেউ জানবে না। গুড, ইউ ক্যান গো নাও। ওকে, বাই। আরোহী চলে গেল। আমিও এমপির বাগিনার বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো, তাই পিছন দিকে যেতে হবে। পিছনে গিয়ে দেওয়ালের 5 বেয়ে দোতলায় উঠলাম। সায়েমের ঘর দোতলায়। জানালার কাজ ভেঙে ভিতরে ঢুকে দেখি সায়েম মদ খাচ্ছে। আমার একটা অভ্যাস, আমি মাতাল অবস্থায় কাউকে মারি না, তাই তাকে একটা চেয়ারের সাথে বেঁধে নিলাম। মুখে পানি দিয়ে কিছুক্ষণ পর যখন ঠিক হলো, দেখ ভাই, গালিগালাজ আমি পছন্দ করি না। সোজা কথা বলি, তুই দর্শন করেছিস, তোকে এখন মরতে হবে। কি, তুই আমাকে মারবি? হাসালি রে ভাই, হাসালি। তুই যদি জানিস আমি কে, তাহলে তোর প্যান্ট নষ্ট হয়ে যাবে। আর তুই কিনা আমাকে মারবি? আচ্ছা, দেখি কার প্যান্ট নষ্ট হয়ে যায় বলে মাস্ক সরালাম। তুই ফুচকাওয়ালা হয়ে আমাকে মারবি? দড়ি খুল, নয়তো তোকে আমি এক্ষুনি মেরে গুম করে দিব। কে বললো আমি ফুচকাওয়ালা? আর কে? আমি আর কে? আর কিছু বলার আগে সাইম অজ্ঞান হয়ে গেল। আর কে নাম শুনলে বড় বড় নেতা পর্যন্ত প্যান্ট নষ্ট করে ফেলে, সেখানে সাইমের মতো বলে পায় মাসি মাত্র। সাইমের মুখে পানি ছিটিয়ে হুশ করলাম। ভাই আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন করব না। দেখ ভাই, আমি কমা শব্দটার সাথে পরিচিত না। কালেমা পড়ে নে, এখনই তোকে মরতে হবে। দৌড়ে দিয়ে সাইমের গলা পেঁচিয়ে ধরলাম। ব্যাটার অনেক শক্তি, কিন্তু এসব আর্কের কাছে কিছুই না। কিছুক্ষণ পর শ্বাস বন্ধ হয়ে গেল। পিঠের মধ্যে লিখে দিলাম আরকে। তারপর আবারও চলে আসলাম সেই পিছন দিক দিয়ে। বাসে এসে ঘুমিয়ে পড়লাম। একজনকে ফোন দিয়ে বলে দিলাম স্যাম শেষ, গিয়ে রিপোর্ট করে আস। আমি ঘুমিয়ে গেলাম। সকালে আবারও ব্রেকিং নিউজ। এইবার আর্কের শিকার হলো সাইম, সেই এলাকার এমপির ভাগনা। প্রতিবারের মতো এইবারেও লেখা ছিল সাইমের পিঠে আরকে। আবারও আসছি কোনো তাজা খবর নিয়ে। আপনাদের সাথে আছি আমি রুবাইয়া নাসরিন। আমি খবর শুনে আবার কলেজে চলে আসলাম। আবারও ফুচকা বিক্রি করতে লাগলাম। হঠাৎ দেখে রিমি আসলো। দেখি ফুচকা দেন তো। এই লন। আপনি কি সত্যি পড়াশোনা করেননি নাকি অন্য কিছু? আমি বেবাচিকা খেয়ে গেলাম।
এই মেয়ে বলে কি? আপনি কি মনে করেন আমি পড়াশোনা করছি? না, তা হবে কেন? শুধু আপনাকে আমার রহস্যজনক লাগে তাই বললাম। আচ্ছা, আসলে মই তো পড়াশোনা করি নাই, ক্লাস 3-তে পড়ছিলাম, আর পড়া হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ কিছুক্ষণ পর পুলিশ আসলো, এসে বলল, সন্দেহজনক কি ওই মেয়েটাই? হ্যাঁ স্যার। ওকে। তারপর রিমিকে নিয়ে পুলিশ থানা চলে গেল। যাওয়ার সময় দেখলাম রিমি আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। তারপর চলে গেল। আমিও ফুচকা বিক্রি করতে লাগলাম। কলেজ ছুটি হওয়ার আগে ওই মেয়েটা আসলো, কি জানি নাম, ও আরোহী। মামা, এক প্লেট ফুচকা দেন তো। এই লন। আরোহীর দিকে মুচকে হাসি দিলাম। ধন্যবাদ আপনাকে। কেন? কালকে রাতের কাজটার জন্য। না, তাক লাগবে না, শুধু দোয়া করবেন যেন সবার পাশে থাকতে পারে। জি, তা তো অবশ্যই। আচ্ছা, এই নেন বিল। না তাক, প্রায় সময় তো আসেন, আজ না হয় ফিরতে দিব। না, তা কেমনে হয়? ফ্রি দিলে আপনার ক্ষতি হবে। আমি আরোহীর দিকে তাকিয়ে মুচকে হাসি দিলাম আর বললাম, ক্ষতি তখনই হবে যদি আপনি আমার পরিচয় প্রকাশ করেন। পেছন থেকে কেউ একজন বলে উঠল, কি প্রকাশ করার কথা হচ্ছে এখানে? পেছনে তাকিয়ে দেখলাম রিমি। এই মেয়েকে তো একটু আগে পুলিশ নিয়ে গেল, তাহলে এখানে কেন? আপনি এখানে কেন? একটু আগে তো আপনার পুলিশ লয়ে গেল। পুলিশ আমাকে ভুল করে নিয়ে গেছে, তাই আবার ছেড়ে দিয়েছে। এটা তো হতে পারে না, যেখানে পুলিশের সাথে লাগলে সহজে আসতে দেয় না, সেখানে এই মেয়ে কেমনে আসলো? খাইনি আছে, পরে বের করে নেব। ও, তাই এখানে কি প্রকাশ করার কথা হচ্ছে? কি আর কমু, ইনি নাকি কবিতা লিখেছেন, সেটা নাকি প্রকাশ করবে, সেটা তো বলছিল। সেটাই বললাম। কে তুমি, আর তোমার নাম কি? আমি এই কলেজেই পড়ি, আর কবিতার কথা ভাইয়াকে বলছিলাম। ভাইয়া মানে? এটা তোমার ভাইয়া? আরে না, এমনিতে ভাইয়া ডাকি, মাঝে মধ্যে কথা হয় তাই ভাইয়া বললাম। আচ্ছা, আমি আসি। বলে আরোহী চলে গেল। আচ্ছা, আপনি পুলিশকে আমাকে কেন দেখিয়ে দিলেন? আসলে হয়েছে কি, পুলিশ কয়েকদিন ধরে আমারে কইতাছে সন্দেহজনক কাউকে দেখলে জানাইতে, তাই আমি আপনার দেখাই দিচ্ছি। আপনার এখানে নতুন দেখা গেছে তাই কইলাম, কিছু মনে করেন না। ওকে, ঠিক আছে। সেদিনের মতো চলে আসলাম। বাসায় এসে দরজা বন্ধ করে রাশিদকে ফোন দিছি। ফোন দিয়ে মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বললাম, কারণ থানা পুলিশে পড়লে সহজে তো আসা যায় না, কিন্তু এই মেয়ে আসলো কিভাবে? কিছুক্ষণ পর রাশিদ ফোন দিল। হ্যাঁ রাশিদ, বল, কি খবর? স্যার আপনি যে? তুই আবার স্যার ডাকিস কেন রে? আসলে মনে থাকে না। আচ্ছা শোন, বল, কে মেয়েটা? মেয়েটা হচ্ছে ওই থানার ডিসি, কলেজে পড়ার নাম করে আর কে মানে তোকে খুঁজতেছে। মাত্র 1 মাস হলো এখানে আসছে। আর হ্যাঁ, সাবধানে থাকিস তুই, তোর আসল পরিচয় কখনো দিবি না। যদি পরিচয় পাশ হয়ে যায় তাহলে আমাদের অপারেশন সাকসেস হবে না, সাবধান কিন্তু। ওকে ঠিক আছে। আমিও এমন কিছু ভাবছিলাম, না তো এই মেয়েটা তো তাড়াতাড়ি থানা থেকে চলে আসলো কিভাবে? আমার আসল মিশন হচ্ছে এমপির 2 ছেলেকে শেষ করা। এই যাবৎ তাদের বিরুদ্ধে 90+ দর্শন মামলা, 100+ ড্রাগস মামলা, 20+ বোমাবাজি, 5+ মেয়ে পাচার মামলা আছে। ক্ষমতার দাবটে সব ঠান্ডা করে রাখছে, কিন্তু এখন সব ফাইল আমার হাতে। দেখি এবার তাদের কে বাঁচায়। আরও 27 দিনের মতো সময় আছে আমার কাছে। এই সময়ের মধ্যে সেই শহরটাকে পাপ মুক্ত করে দেব। রাতে ঘুমিয়ে পড়লাম। রাতে শহরে ঘুরতে ভালো লাগে, তাই ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম। হঠাৎ দেখলাম কিছু লোক একটা মেয়েকে ঘিরে রেখেছে। আমি দূর থেকে এসব দেখতে থাকলাম, কিন্তু আর কতক্ষণই বা দেখা যায়। যে মেয়েটা আমার দিকে ঘুরলো তাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এ তো রিমি, মানে ডিসি রিমি। কয়েকজন ঘিরে রেখেছে, সে চাইলেও মারামারি করতে পারে, কিন্তু সবার সাথে পেরে উঠবে না। ওরা প্রায় 8 জনের মতো আছে, তা চিৎকার করতেছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ছাড়ছে না। আমি আর কি দেখবো, মুখে মাস্ক লাগালাম, গেলাম সামনে। আমি যখনই রাতে বের হই, সাথে আমার প্রিয় কোটটা থাকে, সাথে স্পেশাল টিমের স্পেশাল গান, আর আমার প্রিয় ছড়ির সাথে মাস্ক। তো আমি মাস্ক পরে সামনে গেলাম। এই, এখানে কি হচ্ছে? সাথে সাথে সবাই আমার দিকে তাকালো। একজন বলে উঠলো, কি হচ্ছে? তোকে দেখতে হবে না, যা নিজের কাজ কর গিয়ে। আমার কাজ আমি করছি, ভালো ছেলে তাকে ছেড়ে দে। তুই কে রে যে তোর কথা ছাড়তে হবে? বাঁচলে আসতে এখান থেকে ভাগ। এই মিস রিমি, আপনি নিজের পরিচয় দিলে তো এরা আপনাকে ছেড়ে দেবে। রিমি আমার দিকে অদ্ভুত চোখে তাকালো। আপনি কিভাবে আমার নাম জানেন? যে আমাকে ধরতে আসছে তাকে চিনব না তো কেমনে হয়? মানে? কিছু না পরে বলবো। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে, এখানে হিরোগিরি দেখাচ্ছে। তারা আমাকে মারতে আসলো। আমি রিমিকে বললাম, তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও। রিমি সেদিকে চলে গেল। তারপর আমি বিছিয়ে দিলাম এদেরকে।
মায়ের তো কোনো কম নাই, যাকে যেদিকে পারলাম ইচ্ছা মতো দিলাম। এদের কিন্তু বাংলা মায়ের একটাও দেয়নি, সব থাইল্যান্ড সারা দেশের আর্মিতে প্রশিক্ষণ নিছি। সবাই মাটিতে শুয়ে আছে। সবাইকে বললাম, আর যদি কখনো তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারবি। রেমির কাছে গেলাম, মাস্ক কিন্তু মুখিয়ে আছে। তা মিস ডিসি রেমি, আপনি একা কেন? আপনার পুলিশ বাহিনী কোথায়? রেমি কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে আর ভাবছে এত ছদ্মবেশের ধরার পরও কিভাবে তাকে চিনল। এই মিস, কি হলো? কিছু না। কে আপনি আর আমাকে কিভাবে চেনেন? শুনবেন কে আমি? হ্যাঁ শুনবো, কে আপনি? আমি সেই যাকে ধরার জন্য আপনি কক্সবাজার থেকে ঢাকায় আসছেন। আমি সেই যাকে ধরার জন্য আপনি দিন রাত ছদ্মবেশে ঘুরছেন। আমি সেই যাকে ধরার জন্য আপনি পাগলের মতো করছেন। আমি সেই যাকে ধরতে পারলে আপনার প্রমোশন হবে। আমি আর কেউ নয়, স্বয়ং আর কে। রিমির সাথে সাথে পিছিয়ে গেল। তার একটাই ভয়, আর কে কি এখন তাহলে ভুল বুঝবে, তাকে কি মেরে ফেলবে, নাকি আর কে তাকে ক্ষমা করে দেবে? কি হলো, গ্রেফতার করবেন না আমাকে? আচ্ছা, আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলছেন সব সঠিক, কিন্তু এই কাজের জন্য আমি আসলেও আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না, বিকজ আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আর কি, আমি সেদিন থেকে আপনাকে ভালোবাসি যেদিন জানলাম শুধু ধর্ষণকারীদের আপনি শাস্তি দিচ্ছেন, কোনো নির্দোষকে নয়। আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি জানি আমার মতো হাজারো মানুষ আপনাকে ভালোবাসে শুধুমাত্র আপনার এই মহৎ কাজের জন্য। কিন্তু দেখুন, আইন তো নিজের মতো চলবে, তাই না? আপনি আত্মসমর্পণ করেন, আমি আপনার পাশে থাকবো, আইনের হাতে থেকে আপনাকে বাঁচাবো। আপনি যা করছেন সব ভালোর জন্যই করছেন। জনগণ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আপনি আত্মসমর্পণ করেন। কিছু এক নাগারে কথাগুলো বলে গেল, আমি কিছুই বলছি না। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো, আপনি তো নিজের সব বলে যাচ্ছেন। আর হ্যাঁ, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন কিনা, তবে এতটুকু বলবো, যদি সত্যি ভালোবাসেন তাহলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আমার মিশন যতদিন পর্যন্ত শেষ হবে না, ততদিন আপনি না দেখবেন আমার চেহারা, না পাবেন আমার ভালোবাসা। তবে এটা মনে রাখবেন, আপনাকেও আমার ভালো লাগে। আজ আসি। আর হ্যাঁ, রাতে একা বের হওয়া আপনার পক্ষে ভালো হবে না। হুম। আমি আর কিছু না বলে চলে আসলাম। রিমিকে কলেজে যখন প্রথম দেখলাম তখন থেকে ভালো লাগে, তাই না করেনি আমিও চলে আসলাম বাসায়। এভাবে চলে গেল প্রায় আরো 10 দিন। ও হ্যাঁ, আপনাদের আরো একটা কথা বলি, বর্তমানে আমার যে চেহারা আছে সেটা আমার না, প্লাস্টিক সার্জারি করেছি। আমার সামনে আর 17 দিন সময় আছে। এই সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে। আজও নিয়ম মতো কলেজে যাচ্ছি ফুচকা বিক্রি করতে। দেখলাম এমপির কিছু পোলাপান মারামারি দিচ্ছে। আমি সেদিক থেকে চলে আসতে ফিরলাম, কিন্তু একটা পাথর এসে লাগলো আমার মাথায়। আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুললাম, নিজেকে আবিষ্কার করলাম ছাদের নিচে। ভালো করে তাকিয়ে দেখলাম এটা হসপিটাল নয়, কারো বাসা। আমি মাথা তুলতেই মাথায় চক্কর দিয়ে উঠলো। বলে যখন মাথায় হাত দিলাম তখন মাথায় ব্যান্ডেজ লাগানো, আর আমার আওয়াজ শুনে কেউ একজন আসলো। আমি তাকিয়ে দেখি এটা একটা মহিলা। তা বাবা, তোমার জ্ঞান ফিরলো তাহলে? জি, কিন্তু আপনি কি, আর আমি কোথায়? আমি হলাম এই বাড়ির মালিক। তোমাকে আমরা রাস্তায় অজ্ঞান অবস্থায় পাই। আমরা রাতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। তারপর আমরা সেখান থেকে তোমাকে এখানে আনি। এখন তোমার জ্ঞান ফিরলো। ধন্যবাদ আন্টি, বাকিগুলো ঠিক করে বলা যাবে না, কারণ আমি তো এখনো ফুচকা বিক্রিতে সেজে আছি। আপনারা না আনলে মোর যে কি হতো আল্লাহ জানে। আচ্ছা আন্টি, মুই এখন আসি। সে কি বাবা, তুমি এই অবস্থায় কোথায় যাবে? না না, তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি বরং বিশ্রাম নাও। কিন্তু মোর ফুচকার গাড়ি কোথায়? আছে তোমার ফুচকার গাড়ি, চিন্তা করো না, তুমি সুস্থ হলে গাড়িও পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি আমার মেয়েকে দিয়ে। আচ্ছা। খাবার নিয়ে যে মেয়েটা আসলো, বিশ্বাস করেন কখনো ভাবিনি খাবার নিয়ে রিমি আসলো। আমি তো রিমিকে দেখি অবাক। আপনি এখানে কেন? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? কি, এটা আপনার বাসা? এটা আমাদের বাসা। ও কি হলো, এই নিন খাবার। বলে উঠতে চাইলাম, কিন্তু মাথায় প্রচন্ড ব্যথা করছে, তাই আবারও শুয়ে পড়লাম। কি হলো, আবার শুয়ে পড়লেন কেন? আচ্ছা, আপনাকে উঠতে হবে না। তাহলে কেমনে খাবো? আমি খাইয়ে দিব, যদি আপনার প্রবলেম না হয় তো। এটা কি কন? আচ্ছা আপনি রাইখা যান, মোর ভালো লাগলে খায় নি মনে। তা কি করে হয়? আপনি
আপনি কাল রাত থেকে না খেয়ে আছেন। তো এখন মুই কি করে খামু? আর একটা কথাও বলবেন না, আমি খাইয়ে দিচ্ছি। রিমি হাত দিয়ে ভাত মেখে আমার সামনে ধরলো। আমি কাচ্ছি না, শুধু চেয়ে আছি তার দিকে। কি হলো, হাঁ করেন? বলি হ্যাঁ করলাম, আর রিমি খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে ঠিক আছে, এখন বিশ্রাম নিন, আমি কলেজে যাব। আচ্ছা যান, কেউ ডিস্টার্ব করলে মোড়ে কয়েন। রিমি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো আর ভাবলো, ডিসি হয়েও যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তার তো 12টা বাজাইব। আরে কেউ ডিস্টার্ব করে না। আমি শুয়ে আছি আর ভাবতেছি, আর যাই হোক, মেয়েটা অহংকারী না, যেভাবে সেবা করতে পারি তাকে বউ হিসেবে খুব ভালো মানাবে আমার সাথে। আর ভাবলাম আমার মিশন শেষে রেমিকে বিয়ে করে নেব। এমনিতে রেমিকে আমার ভালো লাগে, যদিও সে আমাকে ভালোবাসে, কিন্তু আর কি হিসাবে। তার সামনে খুব তাড়াতাড়ি নিজের আসল চেহারা নিয়ে আসবো। আর মাত্র 16 দিন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে রাশিদকে একটা ফোন দেওয়ার কথা ভাবলাম, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। আমি আন্টিকে ডাক দিলাম। আন্টি এসে বলল, কি হয়েছে বাবা তোমার? আসলে আন্টি, মোর মোবাইলটা খুঁজে পাচ্ছি না। ওটা আমার কাছে আছে, দাঁড়াও আমি এনে দিচ্ছি। আন্টি আমাকে ফোন দিয়ে বলল, বেশি কথা বলিও না, আবার মাথা ব্যথা করবে। বাটন ফোন, তাই কথা বলিও না বলছে। জি আন্টি। তারপর আন্টি চলে গেল। আমিও রাশিদকে ফোন দিলাম। কিরে, কাল থেকে কি হলো, তোর একটা ফোন দিলি না? আমার নিষেধ কেউ যাতে আমাকে ফোন না করে, প্রয়োজন হলে আমি ফোন দেব, তাই ফোন দেয়নি। আরে তেমন কিছু হয়নি, তোর বাবির বাসায় আসছিলাম তাই ফোন দেই নাই। ভাবির বাসায় মানে? বিয়ে কখন করলি? একদিনের মধ্যে? আরে বিয়ে করিনি, বিয়ে হবে আর কি। ও তাই বল। আমার তো রাগ উঠছিল আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি বলে। আচ্ছা এসব বাদ দে, কলেজের কি খবর? আজকে খুব একটা বড় ঘটনা ঘটতে চলেছে। কি ঘটনা? আজ রাতে কলেজে একটা মেয়েকে খুন করবে এমপির ছেলে, আর তার গায়ে লিখে দিবে আর কে, যাতে সবাই মনে করে একেও তুই খুন করেছিস। আর জনসম্মুখে প্রকাশ করবে আর কে শুধু ধর্ষকদের হত্যা করেছে, এমন নয়, নিরীহ মানুষকে হত্যা করেছে। ছেলে হত্যা করবে না, এর জন্য যে ছেলের গায়ে যদি আর কে লেখা থাকে তাহলে সবাই তাকে ধর্ষক হিসেবে চিনবে, তাই মেয়ে হত্যা করবে। তুই কিভাবে জানলি এই ব্যাপারগুলো? তুই জানিস না আমি আর কে কি হই? জানি, কিন্তু তুই কি আবার নিচে গিয়েছিলি, মাটির 500 ফুট নিচে, যেখান থেকে আমাদের সব কাজ পরিচালনা করা হয়? ফোন দিয়েছিলাম অফিসার আরএসকে, কে সে জানালো। ও আচ্ছা, আমার হয়ে যারা কাজ করে তারা সবাই বড় বড় অফিসার। কোনো বেআইনি কাজ আমরা করি না। অফিসার RS7 সবার ফোন কল রেকর্ড করে। সেখানে বিশেষ নজরদারি করার জন্য একজন রাখা হয়েছে, সে হচ্ছে RS2। সে এমপির 14 গোষ্ঠীর ফোন ট্র্যাক করে, আর তাদের ফোনে কি কথা হয় তা শুনে সেখান থেকে রাশেদ এই কথাটি জানতে পারলো। ঠিক আছে, তাহলে আজ রাতে আমি সেখানে যাব, দেখি কি আমার নাম অন্যের গায়ে লিখে। আর শোন, আমার পোশাকটা নিয়ে আয়, বর্তমানে যেখানে আছি মানে তোর বাবির বাসায়। খুব সাবধানে আসবি কিন্তু, আর আসার সময় আমার সব হাতিয়ার নিয়ে আসবি। মনে রাখিস তোর বাবা কিন্তু ডিসি। কি, তুই সামান্য একটা ডিসিকে নিয়ে এত কথা বলছিস? আরে কি বলিস, ওটা কোনো ব্যাপার না। আমি কলেজে প্রথম দেখাতেই তাকে ভালোবাসে ফেলছি। ওকে, তোর ইচ্ছে। এখন রাখছি। হঠাৎ আন্টি আমার রুমে আসলো। তোমাকে না বলেছিলাম বেশি কথা না বলতে? এই তো আন্টি, মাত্র 5 মিনিট কইলাম। তোমার নাম কি? মোর নাম হাসান, সবাই এটা কয়ে ডাকে। তুমি কি মনে করছো তুমি ফোনে কথা বলার সময় আমি শুনি নাই? কি শুনছেন? তুমি শুদ্ধ করে কথা বলতে পারো, তাও গ্রামের কথা কেন বলো? যাক, তাহলে বেশি কিছু শুনে নেই। গ্রামের বাসায় ভালো লাগে তাই বলি। আর আমি ফুচকাওয়ালা, ভালো করে কথা বললে অনেকেই অনেক রকম মনে করবে তাই বলি। শুধু কি এটা, নাকি আরো অনেক ব্যাপার আছে? ঠিক বুঝলাম না, কি বলতেছেন আপনি? কলেজের প্রথম দেখাই কাকে ভালোবাসছো, তাও আবার ডিসি? এটাও শুনে নিলেন তাহলে? বলো কে মেয়েটা? যদি রিমি হয় তাহলে ভুলে যাও, কারণ রিমি শুধু আর কে ভালোবাসে, অন্য কাউকে সে বিয়ে করবে না। শুধু ভালোবাসে এমন কিন্তু নয়, প্রায় 1 বছর সে আর কে ভালোবাসে। তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাহলে ভুলে যাও বাবা। এই বলে আন্টি বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে আন্টির চোখে পানি দেখলাম। একদিন আমি খুশির কারণে কেউ আমায় 1 বছর ধরে ভালোবাসা আসছে, শুয়ে শুয়ে দুপুর পর্যন্ত কাটিয়ে দিলাম। দুপুরের খাবার নিয়ে আসলো আন্টি। আন্টি, আপনার সাথে কথা আছে। বলো কি কথা? আন্টি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আর আমি যতটুকু জানি, রেমি তো এখন পড়াশোনা করে, তাহলে ডিসি হবে কেমনে? আন্টি অবাক হয়ে আমার দিকে তাকালো। এখানে যে 14 বছর ধরে আসছে সেটা আন্টির মনে ছিল না। আরে এমনিই
বললাম তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। আচ্ছা, খেয়ে নেব। একটা অনুরোধ আছে আপনার কাছে। কি অনুরোধ? আমি যে ভালোভাবে কথা বলতে পারি সেটা আপনার ছাড়া যাতে আর কেউ না জানে। ঠিক আছে, জানবে না। আর হ্যাঁ, সকালে ফোনে কি বলছো আর আমি কি বলছি এসব তুমিও ভুলে যাও। ঠিক আছে আন্টি। আর হ্যাঁ আন্টি, আমি এখন চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? চলে যাবে মানে কি? এখনো তুমি অসুস্থ? এটা তেমন কিছু না আন্টি, আর কিছু বলতে দিল না। আমি কি তোমাকে যেতে বলছি? বলছি যাবে না তো যাবে না, ব্যাস। আচ্ছা, রাগ করতে হবে না। ওকে, যাব না। এই তো ভালো ছেলে, এবার খেয়ে নাও। আন্টি চলে গেল, আমিও খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর রিমি কলেজে আসলো। আমি কি আবার শুয়ে পড়লাম। রিমি, আমি যে রুমে আছি সে রুমে আসলো। এখন কেমন লাগছে আপনার? জি, ভালো, আগের থেকে। ওকে, আপনি বিশ্রাম নিন, আমার একটু কাজ আছে। আপনি আপনার কাজ করেন হুম। বলে চলে গেল। রিমিকে যত দেখি ততই ভালো লাগে। বিকাল টাইম করে আমি রাশেদকে ফোন দিলাম। বল। কি করিস? কিছু না, কম্পিউটার থেকে কলেজের ম্যাথটা ভালো করে দেখছিলাম। এটা তো কাজ, কিছু না বললি কেন? আরে এটা তেমন কি কাজ? আচ্ছা শোন, আজ কলেজের যে মেয়েটাকে খুন করার কথা বলেছি, সে মেয়েটা কে, কোথা থেকে, এসব কিছু জানিস? তেমন কিছু জানি না তো, তবে এটুকু জানি মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে। ও, ওরা একটু জানা যায় কিনা দেখ মেয়েটাকে। অনেক ট্রাই করেছে কিন্তু পারি নাই। আচ্ছা ঠিক আছে, কোনটা কখন করবে সেটা জানিস? আজ রাত 10টার পরে। ওকে, রেডি রাখিস। তুইও যাবি আমার সাথে। ওকে। ফোনটা কেটে দিয়ে অপেক্ষা করতে থাকলাম রাতের জন্য। এমনিতে সব প্রিপারেশন নিয়ে নিছি, শুধু রাশেদ আসবে, স্পেশাল পোশাক পরবো, এতটুকু। আর রাশেদ আসার সময় বাইক তো আনবে। এখন রাত 10টা, হঠাৎ একজনের ফোন আসলো। আমি নাম্বার দেখে অবাক, ইনি আবার অসময় বিরক্ত করো কেন? এমনিতে আছি চিন্তা, তার উপর ইনি আবার ফোন দিছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রবিউল হাসান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার কাজ কতটুকু হলো? ম্যাম, আমার কাজ প্রায় শেষ, অল্প একটু বাকি। গুড, কাজ তাড়াতাড়ি শেষ করেন। আর মাত্র 15 দিন আছে। এই সময়ের মধ্যে আবর্জনা সব পরিষ্কার দেখতে চাই। জি ম্যাম, ইনশাল্লাহ। এই সময়ের মধ্যে আবর্জনা রাখার জায়গাও রাখবো না। আমি জানি আপনি পারবেন। ইনশাল্লাহ, দোয়া করবেন ম্যাম। দোয়া আছে আপনার প্রতি। নিজের খেয়াল রাখবেন। রাখলাম। ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম। যে ফোন দিছে সে আর কেউ না, স্বয়ং সিএম। তিনি আমাকে এই স্পেশাল টিমের হেড বানিয়েছেন এই সমাজ থেকে নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করার জন্য। আমাকে কারো অনুমতি ছাড়া এনকাউন্টার করার পাওয়ার দেওয়া হয়েছে। আমার কাজ নিয়ে শুধুমাত্র সিএমই জিজ্ঞেস করতে পারেন, আর কারো কাছে বলতে আমি বাধ্য নই। ফোনটা কেটে দিল। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। রাশেদের ফোন আসলো। নিচে তাকিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে। তাই আমি বের হতে যাব, ঠিক তখনই মনে হলো দরজা দিয়ে গেলে কেউ দেখে ফেলবে, জানালা দিয়ে যেতে হবে। দরজার পাশে গিয়ে ভালো করে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কেউ নাই, সবাই ঘুমাচ্ছে। সবাই বলতে এখানে রেমি আর রেমির আম্মু ছাড়া আর কেউ নেই। রেমি একমাত্র মেয়ে। রেমির বাবা মারা গেছে প্রায় 5 বছর আগে। তারপর আমি জানালার কাছে আসলাম, নিচে তাকিয়ে দেখলাম রাশেদ ছাড়া আর কেউ আছে কিনা। সেখানেও রাশেদ ছাড়া আর কেউ নেই। দোতলার উপর থেকে জানালা দিয়ে লাফ দিলাম। এটা আবার তেমন কোনো ব্যাপারই না। আমার স্পেশাল টিমের প্রতিটি সদস্যের কাছেই প্রায় 6টা দেশের ট্রেনিং করতো। আমাদের লাফানোর সময় 20 তলা থেকেও লাফাতে হয়েছে। এভাবে লাফাতে লাফাতে আর ভয় করে না। লাফ দিয়ে নেমে রাশেদের কাছে গেলাম। ঠিক আছিস তো? এটা আবার নতুন কে? পিছনে তাকালাম, হঠাৎ জানালার পাশ থেকে কেউ একজন নড়ে গেল। মনে হয় তেমন গুরুত্ব দেয়নি, বিড়াল হতে পারে। রাশেদকে নিয়ে বাইক নিয়ে চলে গেলাম কলেজের কাছে। আমরা দুজনই পোশাক পরে নিছি। আমার স্পেশাল পোশাক আমি পরছি, রাশেদেরটা রাশেদ। কলেজে গিয়ে বাইকটা কলেজে গাড়ি রাখার রুমে ঢুকিয়ে রাখলাম। তারপর কলেজের পেছনে চলে গেলাম। কলেজের পেছনে আমি আর রাশেদ ছাড়া আর কেউ নেই। 2টা বাজলে রেডি হয়ে যাবি। এখন তো 1টা বাজে। আর হ্যাঁ, কানে ব্লুটুথ লাগিয়ে নেই। জানি না তারা কতজন থাকবে, আর এটাও জানি না মেয়েটাকে। খুব সাবধান থাকবি। আমরা ইশারা পাওয়ার সাথে সাথে হাঁটুর নিচে গুলি করবে। এদেরকে মেরে ফেলা যাবে না, এদের দিয়ে আরও অনেক কিছু বের করতে হবে। ওকে। 2টা বাজতে আর 10 মিনিট বাকি। দেখলাম একটা কারে করে কিছু ছেলে একটা মেয়ে আসছে। মেয়েটার চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। যখন একদম কাছে আসলো
তখন দেখলাম মেয়েটার কেউ নেই, আরোহী। আরোহীকে দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রাশেদকে সংকেত দিলাম একদম রেডি হতে। ছেলে 5 জনের মতো আছে, সাথে আরোহী। সবাই যখন কলেজের পেছনে আসলো তখন আমি আর রাশেদ গাছের পেছনে লুকালাম। তাদের মধ্যে আরো একজনকে দেখে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। সে আর কেউ নয়, আরেকটা দর্শক যাকে 2 মাস যাবৎ খুঁজতেছি। এভাবে ভাবেনি। তাদের কথা শুনে যতটুকু বুঝলাম, তারা আরোহীকে মেরে তার গায়ে আরকে লিখে দেবে, তারপর সব বদনাম আরকের হবে। রাশেদকে সংকেত দিলাম গুলি করার জন্য। সংকেত দিতেই দেরি, শ্যুট করতে দেরি নয়। একে একে সবাইকে শ্যুট করে দিলাম। আরোহী তো হতভম্ব হয়ে গেছে। সবাইকে শ্যুট করার পর আমি রাশেদ বের হলাম। আরোহী আমাকে দেখে কিছুটা চিন্তামুক্ত হলো। আপনাকে খুন করার কথা ছিল তাহলে? আপনি এসে বাঁচালেন। আচ্ছা ঠিক আছে, দেখি এদের কি অবস্থা। দেখলাম সবাই অজ্ঞান হয়ে গেছে। তারপর সবাইকে গাছের নিচে বেঁধে নিলাম। পানি দিয়ে এক একজনকে জ্ঞান ফিরালাম। যাকে মেরে ফেলবো তার নাম তাবিব। কিরে, তুই এতদিন কইছিলি? তোকে তো অনেক খুঁজেছি। কে রে তুই? তোর এত বড় সাহস, আমাকে বেঁধে রাখছিস? শান্ত হয়ে যা, তুই হলে দর্শক। সোজা কথা, তোকে এখন মরতে হবে। কে রে তুই যে আমাকে মারবি? আমি কে জেনে করে নিজের প্যান্টটা নষ্ট করতে চাস বলতো? তোকে তো আমাকে কিরে? তোকে আমি এখনই মেরে দেবো। জানিস আমি কে? জানি তো। এমপি ডান হাত মানে বড় চামচা। আর হলি দর্শক। তোকে মারতে এর থেকে বেশি কিছু আমার দরকার নেই। কে রে তুই যে আমাকে মারবি? শুনবি তাহলে আমি কে? বল তুই কে? আর কে? দেখলাম তাবিব চোখ বড় করে ফেলছে। ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে। সময় কম আর মাফ শব্দের সাথে আমি খুবই কম পরিচিত। শেষ কি কোনো ইচ্ছা আছে? আপনার চেহারাটা দেখতে চাই। ওকে দেখ তাহলে। বলি মাস্কটা সরালাম। তুই? আমি বলি, আর কথা না বাড়িয়ে গুলি করে দিলাম। মরার পর পিঠে লিখে দিলাম আর কে। তারপর একজনকে ফোন দিয়ে জানালাম ব্রেকিং নিউজ করতে। তারপর আমি রাশেদ আর আরোহী চলে আসলাম। এমপির পোলাপানদের গাছে বেঁধে রাখছি। তারপর চলে আসলাম বাইকের কাছে। বাইকে করে আরোহী আর রাশেদ, আমি অন্য বাইকে। রাশেদ আরোহীকে তার বাসায় দিয়ে আয়, আর আসার সময় ফোন দিয়ে কাউকে ডেকে নিবি, যাতে আমার বাইকটাও নিয়ে যেতে পারে। ওকে এখন যাচ্ছি। ওকে এখন যাচ্ছি তাহলে। আর শোন, তোর কোনো সমস্যা হলে আমাকে বলবি। ওকে যা এখন, বাই। আরোহীর বাসা ডিসি রিমের বাসার বিপরীত, তাই 2 দিকে চলে গেলাম। আমি রিমের বাসার বাইরে এসে গাছ বেয়ে আবার রুমে ঢুকলাম। রুমে ঢুকে সবচেয়ে বড় শখ খেলাম, কারণ রুমে আন্টি বসে আছে। কোথায় গিয়েছিলে এত রাতে? আন্টি, আসলে একটা জরুরি কাজে গিয়েছিলাম। সকালে বলবো, এখন গিয়ে ঘুমান তো। না, এখন বলো কোথায় গিয়েছিলে। আন্টি প্লিজ, সকালে বলবো। সত্যি বলবে তো? হুম। ওকে, তুমিও ঘুমাও এখন। জি আন্টি, একটা অনুরোধ ছিল। জানি কি বলবে। যদি সকালে না বলো তাহলে কিন্তু খারাপ হবে। আর তুমি বলবে এই যে তুমি মাঝরাতে বাইরে গেছো, এটা না বলতে বলবে, তাই তো? জি আন্টি। ঠিক আছে, বলবো না, এখন ঘুমাও। ওকে আন্টি, গুড নাইট। আন্টি বড় করে তাকালো, কিন্তু কিছু বললো না। আমি আবারও কি করলাম, এভাবে তাকালো কেন? তারপর আন্টি চলে গেল। আমিও ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আন্টি আমার রুমে আসছে। আন্টি, আসলে কালকের জন্য ক্ষমা করবেন, একটা জরুরি কাজ ছিল, তাই আপনাদের না বলে চলে গেলাম। আমি সেটা শুনতে আসিনি। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার খাবে, তারপর বাকি কথা হবে। ওকে আন্টি, আপনি যান, আমি আসছি। 10 মিনিট পর রেডি হয়ে নিচে গেলাম। দেখছি রেমি আর আন্টি টেবিলে বসে আমার জন্য ওয়েট করছে। তা এখন আপনার শরীর কেমন? মুই এখন পুরাই ভালো। রেমির সামনে গ্রামের ভাষায় কথা বলতে হবে, নয়তো অনেক কিছু ভেবে নিবে। শত হলো ডিসি বলে কথা। তাহলে তো ভালোই, বসেন খাবার খেয়ে নিন। বলেই বসে গেলাম। জানি না আমার মতো ভাগ্য আর কারো আছে কিনা। বিয়ের আগে বউর সাথে এক টেবিলে খাবার খাইতেছি। কথা কি এখানে বলবো নাকি পরে বলবো? পরে কইলে হবে। ঠিক আছে, এখন খেয়ে নাও। তারপর সবাই খেয়ে নিলাম। রেমি টিভিটা অন করলো, আমিও সেখানে তাদের সাথে বসে আছি। ব্রেকিং নিউজ, আজ আবারও আর্কের শিকার হলো এমপির বিশ্বাসযোগ্য আরেক নেতা, যাকে এমপির ডান হাত বলেও গণনা করা হয়। তারও পিঠে লেখা ছিল আরকে। আসলে কে এই আরকে? তার আসল উদ্দেশ্য কি? সবার একটাই প্রশ্ন। সবার আগে নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের সাথে ছিলাম
আমি রোবাইয়া নাসরিন। খবর শুনে সব নেতার মাথা গরম হয়ে গেল, তবে এবার আর কেউর উপর নয়, সাংবাদিকের উপর। শুধু নেতারা গরম হয়ে গেছে তাও নয়, অন্যান্য মিডিয়াও গরম হয়ে গেছে। তাদের একটাই কথা, সব খবর এই মেয়ে সবার আগে পাই কেন? কে এই মেয়ে? নাকি আর কে সাথে এই মেয়ের পরিচয় আছে? আমি খবর শুনে হাসলাম, যেটা রিমির চোখে পড়ে গেল। আমি তারপর আন্টিকে বললাম, আন্টি তাহলে আমি আজকে আসি। আসি মানে? তোমার সাথে তো কথা আছে। আচ্ছা আন্টি। আন্টি রিমিকে বলল, রিমি তুই কলেজ যা। ওকে মা, সাবধানে থেকো। আর আপনি কি আজ চলে যাবেন? মুই আজ চলে যাব। ওকে, সাবধানে যাবেন। বলে রিমি চলে গেল। রিমি যাওয়ার পর আন্টি আমাকে বলল, বলো, কে তুমি আর কি তোমার এমন কাজ যার জন্য রাত 2টার সময় বাইরে যেতে হয়? আন্টি আপনি আমার ব্যাপারে অনেক কিছু অনুমান করে নিছেন। শুধু এতটুকু জানেন, আমার নাম হলো হাসান। তুমি কাল কি জন্য এত রাতে বাইরে গেছো? আন্টি গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছে, কিন্তু কি কাজ সেটা এখন বলা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনার খুব জানতে ইচ্ছে করে তাহলে এইটুকু মনে রাখবেন, আর 10 দিনের মধ্যে সব বুঝতে পারবেন। আজকে আমি আসি। না, তুমি এভাবে যেতে পারো না। কি কাজ সেটা বলে যাও। আন্টি আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? সত্যি, আর 10 দিনের আগে সব জানতে পারবেন। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আন্টি। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে নিজের বাঙাচোরা বাসায় চলে আসলাম। আজকে সহ 3 দিন কলেজে ফুচকা বিক্রি করতে যাইনি, কাল থেকে আবারও যাব। তারপর বিকালবেলা একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি ঘুমায় গেলাম। সকালে ঘুম থেকে উঠে আবারও কলেজে গেলাম ফুচকা বিক্রি করতে। নিয়মিত কাস্টমার তো আছে। এতদিন আসো নাই কেন? একটু অসুস্থ ছিলাম মামা, এখন ঠিক আছে, এখন আসবো প্রতিদিন। হ্যালো। তারপর সারাদিন ফুচকা বিক্রি করলাম, রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আমার বন্ধু রাশিদকে ফোন দিলাম। রাশিদ যেটা বললো তার শুনে তো আরও 1 মিনিট থাকতে পারলাম না। রাশিদকে ফোন দেওয়ার পর সে বললো আমার আপুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকাল থেকে নাকি রাশিদকে বললাম খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে। 20 মিনিটের মধ্যে আসলো সে। আপু কোথা থেকে হারিয়ে গেছে? তোর আপু অফিস থেকে আমার বাসায় একটা গাড়ি করে কিছু লোক আটকায়, তারপর তোর আপুকে তারা নিয়ে যায়। তারা আসছিল একটা মাইক্রো করে। গাড়ির নাম্বার কত ছিল? ট্র্যাক করেছিস? গাড়িটার নম্বর ফেক ছিল, তাই ট্র্যাক করা যায়নি। তবে আমরা একটা কাজ করতে পারি, আমি কাজটা করার জন্য আমাদের গ্রুপকে জানিয়েছি। কি কি কাজ? এলাকায় যত সিসিটিভি আছে সব ক্যামেরা রেকর্ড দেখতে বলেছি, তা থেকে তোর আপুকে খোঁজা হবে। গুড। আরেকটা কাজ কর, তাদেরকে বলে দে আপুকে যেদিকে নিয়ে যাওয়া হয়েছে সে ক্যামেরার রেকর্ড দেখতে আর আমাদের জানাতে বল। তাড়াতাড়ি কর। তুই এত চিন্তা করিস না, আপুকে ঠিকই খুঁজে বের করবো, আপুর কিছু হবে না। দোয়া কর যাতে আপুর কিছু না হয়। চল। কোথায়? আপুকে খুঁজতে হবে তো। তাই তো বলছি চল। এইমাত্র RS6 জানিয়েছে তোর আপুকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটা শেষবার এমপির পুরাতন বাড়িতে দেখা গেছে। আমাদের টিম তাদের সব ক্যামেরা হ্যাক করে নিয়েছে, এখন তোর আপু ওখানেই আছে। তো আর দেরি কেন? তাড়াতাড়ি চল। দাঁড়া, সব ঠিক করে নেই। ও, মনে ছিল না। তারপর রাশেদ আর আমি পুরো রেডি হয়ে নিলাম, গান চুরি প্লাস সব ঠিক করে নিয়ে নিলাম। তারপর রওনা দিলাম এমপির পুরাতন বাড়িতে। বাড়িতে ঢোকার আগে টিমকে ফোন দিলাম, ঠিক আছে তোমরা একটা কাজ করো, ক্যামেরা যাতে আমাদের দেখা না যায় সে ব্যবস্থা করো। না না, কি করছো? ক্যামেরা অফ করলে তারা বুঝতে পারে। একটা কাজ করো, আমরা আসার আগে যে ফুটেজটা হয়েছে সেটা আবারও চালাও, যাতে তারা বুঝতে না পারে, পরিস্থিতি যাতে স্বাভাবিক মনে হয়। ওকে রাশেদ, চল ভিতরে যাই। চল। ভিতরে ঢুকে আপুকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে যেতে লাগলাম। হঠাৎ কেউ সামনে আছে মনে হলো, তাই লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও সামনে গেলাম, দেখলাম আপু চেয়ারে বাঁধা অজ্ঞান হয়ে আছে। রাশেদ তুই এখানে দাঁড়া, ভিতরে তুই যাস না, বন্দুক ঠিক করে রাখ, কেউ আমার দিকে আসলে তাকে শুট করে দেবে। ওকে, তুই এখন যা, সাবধানে যাবি, আমি তোর সাথে আছি। আমি রাশেদের দিকে মুচকি হেসে তাকালাম। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন হয়তো ক্লাস 5 অথবা 6-এ। একটা ছেলে এসে আমাকে পেছন থেকে কিল মেরে চলে গেল। কি সেটা আমি দেখিনি, যে মেরেছে তার পেছনে রাশেদ ছিল। আমি তো কিল খেয়ে বসে পড়েছি, একটু বেশি জোরে লেগেছিল। 5 মিনিট পর শুনলাম আমার ক্লাসের একজন মার খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কে মেরেছে সেটাও কেউ জানে না। সেদিন রাশেদের সাথে আমার আর কথা হয়নি। বাসায় চলে আসলাম। পরের দিন স্কুলে গিয়ে রাশেদকে বললাম, কালকে মারামারির সময় তুই কই ছিলি? এই তো আমি এখানে ছিলাম সবার সাথে। এখানে কোথায়?
কালকে একজন আমাকে পেছন থেকে খুব জোরে মেরে চলে গেল, কে সেটাও জানলাম না। যে মেরেছে সে তো মার খেলো। মানে তুই কিভাবে জানিস আমাকে মেরেছে আর কে বা মার খেলো? স্কুল ছুটির পর বলবো। ওকে, এখন ক্লাস কর। তারপর ক্লাস শেষ করে যখন বের হয়ে গেলাম তখন রাশেদ, এবার বল কে আমাকে মেরেছে? সাকিব। তুই কিভাবে জানলি? আর সাকিবকে তো কাল কেউ মেরেছে। কে আবার মারবে আমি ছাড়া? মানে তুই মেরেছিস? কিন্তু কেন? ইচ্ছে হয়েছে মেরেছি। কি তুই ইচ্ছা হলে কি কাউকে মারবি? তুই কি মনে করেছিস তোকে কেউ মেরে পালিয়ে যাবে আর আমি দেখে দেখে হাসবো? মানে আমাকে মেরেছে বলে কি তুই তাকেও মেরেছিস? তা নয় তো কি? যদি সে স্যারকে বলে দে তাহলে কি করবি? ধরে নে সে সব ভুলে গেছে। মরার সময় বলে বলে মারছি, আজকের কোনো কথা যদি কেউ জানে তাহলে তোকে আরেক মার দেবো। কি তাহলে তুই কি শিওর সে এই ঘটনা কাউকে বলবে না? শিওর নয় তো কি? যদি সে কাউকে এসব কথা বলে তাহলে তো তাকে খবর করব। আর তুই এসব চিন্তা করিস না, কাউকে বলবে না। অবশ্যই ঘটনাটি কেউ আর জানেনি। আসলে সেদিন কি হয়েছিল এমন আরো অনেক ঘটনা আছে। রাশেদ সবসময় আমার পাশে ছিল, ছায়ার মতো। বর্তমান কিরে কি ভাবছিস? ভেতরে যা, একদম চিন্তা করবি না, আমি আছি। বলে ভিতরে চলে গেলাম। আপু এখন অজ্ঞান, তাই পাশে পানি ছিল, সেখান থেকে নিয়ে আপুর মুখে পানি ছিটালাম। তারপর আপুর জ্ঞান ফিরল। আপু আমাকে দেখে অনেকটা চিন্তামুক্ত হলো। তা আপুর চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপু চিন্তা করো না, এখন সাবধানে চলো। চল, এদের বিরুদ্ধে অনেক ইনফরমেশন আমার কাছে, তোর অনেক কাজ করবে এই ইনফরমেশন। ঠিক আছে আপু, সেসব পরে হবে, এখন চলো। চল। বাইরে এসে যা দেখলাম তা একদম অবিশ্বাস্য। রাশেদ যেখানে ছিল সেখানে সে নাই, আছে তার ফোনটা। আমি ফোনটা হাতে নিই, কেউ একজন আমাকে ধাক্কা দিল। আমি কি কিছুটা দূরে ছুটে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি এমপির লোক ফসল দাঁড়িয়ে আছে। কি রে আর কে, অবাক হয়ে গেলি আমাকে দেখে? তুই কি মনে করেছিস তোর লোক সব ক্যামেরা হ্যাক করে তুই এখান থেকে এই সাংবাদিককে নিয়ে যাবি? আরে তুই কি ভাবছিস তুই চাইলে এখান থেকে ওকে নিতে পারবি? কখনোই না, বরং আরো ভালো হলো, তোকেও অনেকদিন ধরে দেখার ইচ্ছে ছিল, আজ তোকেও দেখে নিব। আচ্ছা তুই একা আমার কি করবি বলতো? বরং আমি তোকে এখানে মেরে দেব। হাসালি রে তুই, হাসালি। তুই কি মনে করেছিস আমি একা? এই তোর বাইরে আয়। দেখলাম সাথে সাথে 10 জন ছেলে বেরিয়ে আসলো। কি অবাক হয়ে যাচ্ছিস সেদের দেখে? ও হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। আর তোর বন্ধু সেও আমাদের সাথেই আছে, তাকে তো ইচ্ছা মতো মার দিছি, এখন তোকেও দেব। তাকে শুধু মেরেছি, কিন্তু তোকে মেরে ফেলবো। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আগে বল তুই কি এসব কাজ এমপির জন্য করছিস? যা, তোর একটা ইচ্ছে পূরণ করলাম। তাহলে শোন, কার জন্য আমি কাজ করতেছি। এই কাজটা একটা মেয়ের জন্য করতেছি, তুই তাকে চিনবি না। সে তোকেও মারতে চায়, শুধু তোকেও এখানে পাইছি, তাই আমাদের ম্যাডামও তোকে দেখতে আসতেছে। চিন্তা করিস না, তোকে না দেখে ম্যাডামের চেহারা মারবো না। ম্যাডামের চেহারা দেখবি, তারপর তোকে মারবো। তারপর তোর মার্কসের চেহারা পেছনে আসল চেহারাও দেখবো। কখন আসবে তোর ম্যাডাম? আমারও অনেক শখ তোর ম্যাডামকে দেখার। 5 মিনিট পর একটা সাদা কার আসলো, বোরকা পরা, তাই চেহারাটা দেখা যাচ্ছে না। তারপর আমার সামনে আসলো, এসে বলতে লাগলো, কিরে, তুই নাকি আমাকে দেখার ইচ্ছা হয়েছে? তাহলে দেখ আমাকে। বলে চেহারা বের করলো। আমি তো চেহারা দেখে অবাক, এই মেয়ে এখানে কেন? এই মেয়েটার কেউ নয়, লিজা মেয়েটার নাম। এর সাথে 5 থেকে 7 দিন আগে আমার পরিচয় হয় কলেজে। মেয়েটা ফুচকা খেতে আসছিল রিজয়ের সাথে। রিজয় আমার নিয়মিত কাস্টমার। ও মিস লিজা, তাহলে এটা লিডার আপনি? কি তুই আমার নামও জানিস তাহলে? হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন। মিস লিজা, আপনাকে আমি একসময় সম্মান করতাম, কিন্তু আজকে আপনাকে এদের সাথে দেখে যতটা সম্মান করতাম তার থেকে 1000 গুণ ঘৃণা হচ্ছে। সম্মান করতে মানে? কোথায় সম্মান করতি? আমাদের তো আজই প্রথম দেখা। তাহলে? না, আমাদের আগেও দেখা হয়েছে, কিন্তু সেটা অন্যভাবে। আপনার সাথে আমার কথা হয়েছে, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন না। যাই হোক, আপনি সাংবাদিককে কেন ধরে এনেছেন? এর কাছে আমাদের অনেক গোপন তথ্য আছে, টাকাও দিয়েছিলাম যাতে তথ্যগুলো আমাদের দিয়ে দেয়, কিন্তু দেয়নি, তাই ধরে আনলাম। এখন মেরে ফেলবো একে, সাথে তোকেও। আপনি কি মনে করেছেন
আপনি বললেন চাইলেন, তাই আমি হাত পকেটে ঢুকিয়ে বসে থাকবো? ঠিক আছে, তাহলে দেখি তুই একা 10 জনের সাথে কি করতে পারিস। এই মার ওকে। বলতে দেরি, তারা আমাকে মারতে আসতে দেরি না। আমি আপুকে বললাম, আপু তুমি একটু ওইদিকে যাও, এদের একটু থেরাপি দেই। আপু সেদিকে যেতে চাচ্ছে না, তাও জোর করে সেদিকে পাঠিয়ে দিলাম। তারপর সবাই আমাকে মারতে আসলো, আমিও তাদের সাথে মারামারি করতে লাগলাম। হঠাৎ লিজা আমার আপুকে মারতে গেল। আমি আর কিছু করতে না পেরে কোমর থেকে গুলি বের করে লিজার পায়ে গুলি করে দিলাম। বাকি সবাইকেও ইচ্ছা মতো দিলাম। তারপর ফয়সালের কাছে গেলাম, লিজা আর ফসলকে বেঁধে দিলাম চেয়ারে। তারপর ফসলকে বললাম, বল রাশেদ কোথায়, তাকে কোথায় নিয়ে গেছিস? না বলবো না, মেরে ফেলেও বলবো না। ওকে তাহলে মর, বলে পায়ে একটা গুলি করলাম। সাথে সাথে বলে দিল রাশেদ পেছনের ঘরে আছে। আমি তাদেরকে সেখানে রেখে আমি আর আপু রাশেদের কাছে গেলাম। দেখলাম রাশেদকে বেঁধে রেখেছে। আমি তাকে খুলে নিয়ে বললাম, চল হসপিটালে যাই। পরে যাব। না এখন চল, তোকে অনেক মেরেছে। তারা সাধারণ পাবলিককে মারার মতো মেরেছে। তাহলে চল, একজন অভিনেত্রীর সাথে পরিচয় করাবো তোকে। ওই, তুই আপুকে বাঁচাতে এসেছিস, অভিনেত্রীর সাথে দেখা করতে নয়। এই তো আপু, চল, যারা আপুকে কিডন্যাপ করেছে তাদের দেখবি। চল। গিয়ে দেখলাম ফসলের পায়ের থেকে অনেক রক্ত পড়ছে, আর বাকি পোলাপান তো আগেই ফেলাইছে। এদের এখন কি করবি? কি আর করবে, মেরে দিবে, নয়তো আবার ঝামেলা করতে পারে। ও আপনাদের তো বলা হয়নি, সাংবাদিক রুবাইয়া নাসরিন আর কেউ নয়, আমার আপু। যে কোনো মিশন শেষ করে আমি ফোনগুলো আপুকে দিতাম। আচ্ছা দাঁড়া, আমি আমাদের টিমকে ফোন দিয়ে দেখি এদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। ওকে, ছবি পাঠিয়ে দে। ওকে। তারপর রাশেদ, লিজার আর ফসলের ছবি তুলে পাঠিয়ে দিলাম। আমাদের টিমের হেড হচ্ছে আমি, আর আমার পরের অবস্থান রাশেদের। আমার অবর্তমানে রাশেদ সব দায়িত্ব পালন করে। রাশেদ টিমকে ফোন দিল। স্যার, আপনি যে ছবিগুলো দিয়েছিলেন তারা মোস্ট ওয়ান্টেড। কি বলছেন এসব, আপনি কি শিওর? স্যার, তারা মাফিয়াদের হয়ে কাজ করে। 3টা দেশ তাদের খুঁজতেছে। নারী পাচার থেকে শুরু করে ড্রাগস পাচার সহ সব অবৈধ কাজে এরা 2 জন যুক্ত আছে। আর কোনো কিছু? স্যার, যারা এদেরকে ধরতে পারবে, মৃত বা জীবিত, তাদের সরকার থেকে সম্মানিত করা হবে। ওকে, ফোন রাখছি। স্যার। তারপর রাশেদ সব ঘটনা আমাকে বলল। আমি শুধু তাকিয়ে আছি লিজার দিকে। একটা মেয়ে কেমনে এসব কাজের সাথে জড়াতে পারে? মেয়ে হয়ে কিভাবে মেয়ে প্রচার করতে পারে? কি ভাবছিস, এদেরকে মেরে দিব? না, তুই একটা কাজ করে আমাকে নিয়ে বের হয়ে যা, আমি এদের দেখছি। ওকে। কি? তুই আমাকে নিয়ে যেতে বলছিস? আমি তোর সাথেই যাব। আপু তুমি রাশেদের সাথে যাও, আমি আসছি। চলেন আপু। রাশেদ আমার বেস্ট ফ্রেন্ড, ছোটো থেকেই আমার সাথে রাশেদের ভালো বন্ধুত্ব। আমাদের বাসায় যাওয়ার আশা একদম ফ্রি। রাশেদ আপুকে বড় বোনের মতো দেখে, আপু তাকে ছোট ভাইয়ের মতো দেখে। ওকে চল। আর শুন, তুই 10 মিনিটের মধ্যে আসবি, আমি বাইরে অপেক্ষা করব। ঠিক আছে, এখন যাও। তারপর আপু আর রাশেদ চলে গেল। আমি লিজা আর ফসলের কাছে গেলাম। মিস লিজা, আমি তো আপনাকে ভালো মনে করতাম, কিন্তু আপনার মাঝে এত জঘন্যতা থাকবে সেটা আমার কল্পনাও ছিল না। কি বলতে চাস তুই? আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। কিভাবে পারেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে প্রচার করতে? আর ফয়সাল, তোকে তো আমি শুধু এমপির চামচা মনে করতাম, কিন্তু তুইও মোস্ট ওয়ান্টেড কেমনে হলি? দেখ, তুই অনেক কিছু জানছিস। ভালো হবে না তোর। যদি আমাদের ছেড়ে দিস, তোর যত টাকা লাগে আমি দেব, তাও আমাদের ছেড়ে দে। তোদের কি মনে হয় আর কি ঘুষ নিয়ে তোদের ছেড়ে দিবে? দাঁড়া, 5 মিনিট পর তোদের সাথে বোঝাপড়া হবে। তারপর আমি ফোন দিলাম RS2কে। স্যার। তোমরা কি শিওর যে এরা মাফিয়াদের সাথে কাজ করে? জি স্যার। তাহলে এরা প্রকাশ্যে এতদিন কিভাবে করছে বাইরে, যদি তারা ওয়ান্টেড হয়? স্যার, এরা দুজনেই প্লাস্টিক সার্জারি করেছে যাতে চিনতে না পারে, তাই বাইরে ঘুরছিল। তাহলে আপনি কি করে বুঝলেন এরাই তারা? স্যার, রাশেদ স্যার ছবি দেওয়ার পর আমরা ডাটাবেস চেক করেছিলাম। হঠাৎ করে তাদের চোখের প্রিন্ট মিটে যায়, তাই তাদের শনাক্ত করতে অসুবিধা হয়নি। তাদের পুরো রেকর্ড আমাদের কাছে আছে। ওকে, গুড জব। থ্যাংক ইউ স্যার। তারপর ফোন কেটে দিলাম। মিস লেজা, আপনাকে কিছু প্রশ্ন করবো, যদি সঠিক উত্তর দেন তাহলে কষ্ট না দিয়ে বিদায় দেবো, আর যদি না দেন তাহলে কষ্ট পেতে হবে। দেখ আর কে, তুই আমাদের ছেড়ে দে, যত টাকা লাগে দিব, তাও ছেড়ে দে। আর কে যদি চিনতি তাহলে আমার কলেজের বোনকে কিডন্যাপ করতি না। চল, কিছু প্রশ্ন করবো, উত্তর দে, নয়তো খারাপ হবে। এমনিতে আপু বাইরে 8 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। বল, তোদের মাফিয়া টিমের কয়েকজন সদস্য
আর তোদের এই এলাকায় কোথায় গ্যাং আছে? তাহলে তুই এটাও জানিস আমাদের গ্যাং আছে? আর কি, তুই আমাদের হয়ে কাজ কর, শুধু টাকা আর টাকা পাবি। আর তুই যা করিস মনে হয় না টাকা পয়সা পাস। চল আমাদের সাথে হাত মিলা, শুধু টাকা আর টাকা পাবি। আমাদের সাথে হাত মেলা। এই পৃথিবী এখন টাকা ছাড়া কিছুই পাবি না। না পাবি ভালোবাসা, না পাবি সম্মান, আর না পাবি ভালো কিছু করার সুযোগ। মনে মনে ভাবলাম এদের মারলে তো কিছু বলবে না, বরং এদের সাথে একটা চাল চালি। যদি তোদের সাথে হাত মিলাই তাহলে কি আমাকে তোদের কালো ব্যবসার 30% শেয়ার দিবি? কি বলিস? আমরা দুজন মিলে পাই 40%, যা তোকে আমাদের থেকে 10% দেবো। তোরা দুজন মানে 40%, মানে বাকি 60% কোথায় তাহলে? আমার মূল চাল ছিল এটা। বাকি 60% এমপি। ও তাই তো বলি, এমপি তো ওরে কেন? বল 10% দেবো, রাজি কি? তাহলে কি 60% পুরো এমপি নেয়, ওই গ্যাংকে দেয় না? গ্যাংকে 5% দেই। কতজন আছে গ্যাংয়ে আমি সহ হলে? এই ধর তুই সহ 30+ হবে। যদি আমি তোদের সাথে হাত মেলাই তাহলে আমাকে তোরা কোথায় রাখবে? তোদের গ্যাংয়ের সাথে নাকি? হ্যাঁ, অনেক সুবিধা পাবি ওখানে। তো আপনাদের গ্যাং কোথায়, মানে আমি যোগ দিলে কোথায় থাকবো? আমাদের পুরো গ্যাং তো চিটাং, ওখানে থাকবি। চিটাগাং কোথায়? চিটাগাং এই জায়গায়। চল এবার আমাদের বাঁধন খুল আর আমাদের সাথে চল। হ্যাঁ চল, আমাদের হয়ে কাজ করবি আজ থেকে। তোদের কি মনে হয় কারো টাকা দিয়ে আমাকে কিনতে পারবে? দেখ, যদি আমি তোদের মারতাম তাহলে তোরা সত্যিটা বলতে না। তোরা কখনো বলতি না তোদের পেছনে কে আছে। তাই তোদের মুখ থেকে সত্যিটা বের করার জন্য চাল চালছে। এখন তোরা মরার জন্য প্রস্তুত হ। লিজা আর ফসল একে অপরের দিকে চোখ বড় করে তাকালো। তারা হয়তো ভাবছে আমি তাদের সাথে হাত মেলাবো। তুই আমাদের ধোকা দিলি তাহলে? আমি কখন ধোকা দিলাম? তুই তো একটু আগে আমাদের সাথে কাজ করার জন্য রাজি হয়েছিলি। আমি কি একবারে বলেছি আমি রাজি? তা বলিসনি তাই বলে? দেখ, এত কথা শুনতে চাই না। তোদের এখন মরতে হবে। সে ইচ্ছা থাকলে বল। শেষ ইচ্ছা তেমন কিছু নাই, শুধু তোকে একবার দেখবো। আর লিজা, আপনার কি হয়েছে? শেষ ইচ্ছা তেমন কিছু নাই, শুধু তোকে একবার দেখবো। আর লিজা, আপনার কি হয়েছে? আমিও তোকে একবার দেখবো, আর কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আমাকে দেখার জন্য এত শখ, তাহলে দেখ আমাকে। বলে মুখ থেকে মাস্কটা সরিয়ে নিলাম। তুই? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছুই নেই। নে এবার মরার জন্য প্রস্তুত হয়ে যা। যা পড়ার পরে নে। তুই তাহলে আর কে? ফুচকাওয়ালা সেজে আমাদের ফলো করছিলি? আমি। তারপর তাদের দুজনকে মাথায় গুলি করে দিলাম। ফসল তো 1 মিনিটের মধ্যে মরে গেছে, কিন্তু লিজা তার অনেক রক্ত যাচ্ছে, তো 5 মিনিট পর সে মরে গেল। কথায় আছে, আপনি কাউকে কষ্ট দিলে আপনাকেও একই রকম কষ্ট পেতে হবে, যেটা লিজার সাথে করেছে বা ঘটবে। তারপর তাদের মেরে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর আপনার প্রশ্ন তো শুরুই। তুই বললি 10 মিনিটের মধ্যে আসবি, এখন কয় মিনিট হয়েছে? আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম 20 মিনিট হয়েছে। 20 মিনিট হলো মাত্র। 20 মিনিট হলো, তাও মাত্র বলছিস? আসলে আপু আমাকে খুব ভালোবাসে, তাই 10 মিনিট দেরি হওয়াতে আপু রেগে গেছে। আপু এটার কি বলো? তাদের তো উপরে পার্টি আসতে হবে, তাই না? কি, ওদের মেরে ফেলছিস? মেরে দিয়েছি। কি করলি এটা তুই? তাদের না মারলে কি তোর হতো না? না আপু, এদের না মারলে হতো না, কারণ এরা মোস্ট ওয়ান্টেড আসামি। দুইজনই প্লাস্টিক সার্জারি করে পুলিশ থেকে নিজের চেয়ারে লুকিয়ে রেখেছে। কি, তুই কিভাবে জানলি? গোপন সূত্রে জেনেছি। আমার যে একটা টিম আছে সেটা আপু জানে না, শুধু এতটুকু জানে আমি ফুচকা বিক্রি করি। হয়েছে, এবার চল এখান থেকে, বেশিক্ষণ থাকলে ঝামেলা হতে পারে। হ্যাঁ চলো। রাশেদ, তুই আপনাকে বাসে পৌঁছে দে, আমি বাসায় যাচ্ছি। আর কালকে সকাল 10টায় মিটিং আছে, সবাইকে ডাকবি। সবাইকে ডাকবি মানে কি? তেমন কিছু না আপু, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো, তাই সবাইকে ডাকতে বললাম। ও আপু কিন্তু আমার কথাটা বিশ্বাস করেনি, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওকে রাশেদ, যা তাহলে। আর আপু সাবধানে যাবে, বাসায় পৌঁছে আমাকে ফোন দেবে। ওকে বাই। তারপর চলে আসলাম বাসায়, এসে একটা ঘুম দিলাম। পরদিন চলে গেলাম সেই গভীর মাটির নিচে। মিটিংয়ে সবাই এসে গেছে, তাই মিটিং শুরু করলাম। সবাই কেমন আছেন? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। যাই হোক, আজকে যে জন্য আমরা এখানে আসলাম সে আলোচনা শুরু করি।
ইয়েস স্যার। আপনারা জানেন আমার নির্দিষ্ট সময় প্রায় শেষের দিকে, আর মাত্র 5 দিন সময় আছে। এই সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। ইয়েস স্যার। আপনারা হয়তো জানেন আর 2 দিন পরে বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের এমপি। ইয়েস স্যার, জানি সেটা। ঠিক আছে, তাহলে ওই দিন আমাদের সব কাজ শেষ করতে হবে। সবাই ওই দিন ওইখানে উপস্থিত থাকবেন। ইয়েস স্যার। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি কে কোন থেকে থাকবে। ওকে স্যার। আমাদের প্রথম কাজ হবে সবাই বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়া, কারণ ওখানে অনেক ঝামেলা হতে পারে। ওকে স্যার, তারপর কি করব? তারপর RS1 আপনি থাকবেন এমপির সামনে ডান পাশে, সাথে বাম পাশে থাকবে RS2, RS3 এবং RS4 থাকবেন সামনের বিল্ডিংয়ে। তারপর RS5 এবং RS6 থাকবেন ডান পাশের বিল্ডিংয়ে 3য় তলায়। আর RS7 অ্যান্ড RS8 থাকবেন পাবলিকের সাথে, একজন থাকবেন মাঝখানে, আরেকজন থাকবেন পেছনে। আর RS9 আপনি দেখবেন এমপির যে মানুষ দাঁড়াবে তার সাথে মিশে যাবেন। ইয়েস স্যার। স্যার আমাদের টার্গেটে কে সেটা তো বললেন না। আমাদের টার্গেট একজন নয়, তার 10 জন মত আছে। আজ রাতে তাদের মধ্যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করবে, তাদের পরে আরো 3 জন গ্রেপ্তার করবে। তাহলে বাকি দুজনকে গ্রেপ্তার করবে না কেন? কারণ ওরা 2 জন খুব পাওয়ারফুল লোক, তাদের আটক করলে পুরো এলাকায় ঝামেলা হবে, তাই বুদ্ধি দিয়ে তাদের আটকাতে হবে। তাহলে স্যার কারা তারা? সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কালকে সেদিন তাদেরকে এনকাউন্টার করব, সবাই রেডি থাকবে। স্যার তারা কারা আমরা কি জানতে পারি না? কাজের সময় আসেন আমাকে স্যার ডাকে। জানতে সবাই পারেন, কিন্তু সেটা এখন নয়, কারণ এখন যদি কাউকে বলি বা তাদের নাম প্রকাশ করি তাহলে ঝামেলা হতে পারে। কিরকম ঝামেলা স্যার? সেটা আমি আপনাদের পরে বলবো, এখন বলা যাবে না। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজ এতটুকু মনে রাখবেন। আমাদের সময় আর 5 দিন, কাজ করতে হবে। পরশু মানে সময়ের 2 দিন আগে কাজ শেষ করতে হবে। কালকে সবাই আবারও আসবেন, এখন সবাই আসতে পারেন। ওকে স্যার। তারপর সবাই সেলুট দিয়ে চলে গেল। রাশেদ চল। তারা 2 জন কারা আমাকে বলবি না? তোকে বলবো না তা কেমন হয় বল? তাহলে বল তারা কারা। এখানে বলা যাবে না। কেন? এখানে বললে সমস্যা কোথায়? এখানে চারদিকে ক্যামেরা, যদি কেউ একটু কথা বলে তাহলে সেটা আমার টিমের সবাই শুনতে পারবে। তোকে পরে বলবো। ও সরি, মনে ছিল না। ঠিক আছে, এখন চল। চল। তারপর আমি আর রাশেদ চলে এলাম। বিকালে একটু কলেজেটা দেখতে গেলাম। সকালে তো যাইনি, ফুচকার গাড়ি নিয়ে গেলেও কাজ হবে না, তাই এমনি বের হলাম ঘুরবো বলে। কলেজে গিয়ে রাকিবের সাথে দেখা। কি মামা, আজকে গাড়ি কোথায়? মামা আর গাড়ি নিয়ে আসবো না। তাহলে আমরা ফুচকা কিভাবে খাবো? কি বলো মামা, আমি না আসলে অন্য কেউ হয়তো আসবে। তাও মামা, তোমার ফুচকা অনেক মিস করব। তাই না? ঠিক আছে মামা, এখন আসি। আচ্ছা। তারপর রাকিব চলে গেল। আমিও চারদিকে একটু ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ রেমিকে দেখলাম, তার কাছে গেলাম। তা কেমন আছেন আপনি? জি আমি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আজকে ফুচকা নিয়ে আসেননি কেন? আর আর তো আসবো না। আসবেন না মানে কেন আসবেন না? মুই আর ফুচকা নিয়ে আসবো না। কেন আসবেন না সেটা তো বলবেন। অন্য কাজ করবো, ফুচকা ছেড়ে দেবো। ও একই, আপনি মন খারাপ করলেন কেন? এমনি। আচ্ছা মুই এখন আসি। শোনেন, জি। আপনি কাজ এখানে করবেন নাকি অন্য কোথাও? সেটা তো মুই জানি না, তবে এখানেই করতে পারে। এখানে করলেই ভালো হবে। কেন? এমনি বললাম, আমি এখন আসি। তারপর রিমি চলে গেল। যতটুকু বুঝলাম রিমি অনেক মন খারাপ, হয়তো আমি চলে যাবো বলে, নয়তো আমার ফুচকার কথা মনে করে। এই কদিনে রিমিকে আমি অনেক ভালোবাসে ফেলছি, হয়তো রিমিও আর কে অনেক ভালোবাসে। তারপর চলে আসলাম বাসায়। রাশেদ ফোন দিল। কিরে কোথায় তুই? এই তো বাসায় আছে, তুই কোথায়? আমিও বাসায় আছি। টিভিটা অন কর। কেন, কি হয়েছে? আগে অন কর, দেখ, তারপর বুঝবি। ওকে রাখছি। টিভি অন করলাম, খবর চলতেছে, ব্রেকিং নিউজ। 2টা লাশ পাওয়া গেছে বর্তমান এমপির পুরাতন বাংলোতে। এমপিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন তিনি এসব কিছুই জানেন না। তিনি আরও জানান তিনি অনেক দিন ধরে সে বাংলোতে যাননি।
তবে একটা বিষয় সুনিশ্চিত, এই খুন দুটিও করেছে আর কে, এরা কারা সেটাও আর কে পরিষ্কার করে বলে দিচ্ছে। এটাও বলে দিয়েছে তাদের গায়ে আর কে লেখা না থাকার কারণ। আর কে তাদের মেরে একটা চিঠি লিখেছিল, যেটাতে তিনি এদের ব্যাপারে জানান। তো চলুন সেই চিঠিতে কি ছিল দেখে আসি। চিঠি। আমি আর কে, এরা দুইজন দর্শক সেটা নয়। লোকটা হলো ফসল আর মেয়েটা হলো লিজা। তারা দুজন মাফিয়াদের সাথে মিলে এদেশে নারী পাচার করেছে বিভিন্ন দেশে। তো এদেরকে আমি শেষ করে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন এরা দুজনকে আমি কীভাবে চিনি, তাহলে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এরা দুজন যে চেহারা নিয়ে বর্তমান আছে সেটা তাদের আসল চেহারা নয়। তারা দুজন মোস্ট ওয়ান্টেড আসামি। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তাদের খুঁজে চলেছে, কিন্তু দুঃখের বিষয় তাদের কেউ চিনতে পারেনি। এরা দুজন প্লাস্টিক সার্জারি করে নিজের আসল চেহারা বদলে নিয়েছে। তাদের প্লাস্টিক সার্জারি সরিয়ে নিলে তাদের আসল চেহারা বেরিয়ে আসবে। এরা দুজন এমপির খুব বিশ্বাসযোগ্য ছিল। তাদের প্লাস্টিক সার্জারি সরিয়ে নেওয়ার অনুরোধ রইল। এটি আর কে। এই ছিল তার চিঠি। সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। খবর দেখার পরে আমি রাশেদকে ফোন দিলাম। হ্যাঁ, দেখছিস খবর? দেখছি। সরি, তুই যে চিঠিটা লিখলি সেটা আমাকে বললি না কেন? এমনি বলেনি, এখন তো দেখলি। আচ্ছা, ওই দুজন কারা, নাম বল। তাহলে আমার সাথে আজ রাত ঘুরতে বের হবে? আজব তো, ঘুরতে বের হলি বললি না কেন? হ্যাঁ বলবো, দেখাবো। মানে? সেটা দেখা করলে আর ঘুরতে বের হলে বুঝবি। ওকে। আচ্ছা রাখছি। ঠিক 9টার সময় গান নিয়ে আমার বাসায় আসবে। আচ্ছা। তারপর ফোন কেটে দিলাম। তারপর এটা ওটা করতে করতে 8টা বেজে গেল। আর মাত্র 1 ঘন্টা বাকি রাশেদ আসতে। তাই কিছু ফাইল চেক করে নিলাম। তারপর একটা খবর দেখলাম, করতে দেখি 8:50। তাই রেডি হয়ে নিলাম, নর্মাল একটা পোশাক পরলাম, সাথে সাথে মাস্কটা আর বন্দুকটা নিলাম। 9টা বাজার 5 মিনিট আগে রাশেদ আসলো। চল তাহলে যাওয়া যাক। কিছু খাওয়াবি নাকি? খাবো তো, সামনের চায়ের দোকান থেকে ভালো করে খাবো। ওকে চল। তারপর রাশেদ আর আমি চলে গেলাম চায়ের দোকানে। চা খেয়ে দুজনে হাঁটতে লাগলাম। এখন তো বল, কে তারা দুজন? আচ্ছা, তারা কারা? না শুনলে কি তোর ভাত হজম হয় না? বলবি কি না? বলবো। চল আর একটু সামনে যাই। 5 মিনিট হাঁটার পর। এবার তো বল। তাহলে শোন, তোর কি মনে আছে আমরা যখন জবে প্রথম ঢুকি, তার মাসখানিক পরে বাংলাদেশে প্রায় 30টা মেয়ে পাচার হয়েছে? মনে আছে তো। তো এই হলো সে যে আমাদের টার্গেটে থাকবে। এরা তো 2 জন। আর তোর কি মনে আছে এমপির নির্বাচন হওয়ার মাসখানেক আগে একটা গাড়ির বিস্ফোরণ হয়েছিল, যেটা ওটা? হ্যাঁ মনে আছে। আর সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। গাড়িটি এমনিতেই বিস্ফোরণ হয়নি, ওটাতে টাইম বোমা লাগানো হয়েছিল। কারা সে জানোয়ারগুলো যারা নিরীহ মানুষকে এভাবে মেরেছে? একটা হলো এমপি, আরেকটা হলো ব্যবসায়ী রায়হান ইকবাল। কি? ভোট পাওয়ার জন্য এমপি গাড়িতে বোমা লাগিয়েছিল আর বলেছিল তারা কিছু সহকর্মী সেই গাড়িতে ছিল। বিপরীত দল তাদের অ্যাক্সিডেন্ট করেছে। আসলে ওই গাড়িতে এমপির লোক ছিল না, কারণ বোমা লাগানোর পর তারা গাড়ি থেকে নেমে যায়। তারপর গাড়ি বিস্ফোরণ হয়। আর মেয়ে পাচার করছিল ফসল প্লাস এমপি প্লাস লিজা প্লাস রায়হান ইকবাল। সবাই মিলে জড়িত আছে প্রতিটি বড় বড় অপরাধের পেছনে। চল আর একটু সামনে যাই। হ্যাঁ চল। শোন, অনুষ্ঠানে তুই আমার সাথে থাকবি। আমি যখন বলবো তুই আপুর কাছে চলে যাবে। কেন, আপু কি ওখানে যাবে নাকি? আপুকে তারা সন্দেহ করেছে, তাই আপুর সেফটি তোকে দেখতে হবে। কারণ আমি থাকবো এমপির সামনের মানুষের সাথে। তাদের কথা শেষ হলে আমি এমপিকে শুট করব। আর মনে রাখবি ওখানে রিমিও থাকবে, তার সাথে বন্দুক থাকতে পারে। ওকে। আর 10 মিনিট হেঁটে একটা বড় বিল্ডিং এর সামনে আসলাম। এই কোথায় নিয়ে এলি আমাকে? এত নির্জন কেন এই বিল্ডিং? তো কি মনে হয় এখানে কোনো মানুষ নেই? দেখে তো তাই মনে হচ্ছে। তোকে বন্দুক আনতে বলেছিলাম, আনছিস? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে শোন, এই যে বিল্ডিংটা তুই নির্জন বলছিস, সেখানে প্রায় 20 জন মেয়ে আটকে আছে। আর এটা হলো রায়হান ইকবালের গোপন বাড়ি। আর আমরা এখানে এটাতে মিশনে চালাবো। কি? তুই তো জানিস ওখানে বিপদ হতে পারে। আমাদের টিম মেম্বারদের আনা উচিত ছিল। দাঁড়া, আমি ফোন দিয়ে তাদের আসতে বলছি। তার দরকার নেই, আমরা 2 জন মিশন সাকসেস করতে পারবো। শিওর তো তুই? হ্যাঁ, তুই যাবি,
পিছনের দরজা দিয়ে। আমি সামনে থাকবো আর ভিতরে 5 জন লোক আছে। বাকিগুলো 17+ বছরের মেয়ে। আমাদের টার্গেট থাকবে ওই 5 জন লোক। ওকে। ওকে, তুই তাহলে পেছনে যা, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমার অনুমতি না পাওয়া পর্যন্ত তুই ফায়ার করবি না। নে, মাস্ক পরে নে, স্টার্ট নাও। ইয়েস স্যার। ঘনাও। ওকে স্যার। তারপর রাশেদ পেছনে চলে গেল। আমিও মাস্ক পরে সামনের দরজায় দাঁড়ালাম। রাশেদকে ফোন দিলাম। রেডি তো? ইয়েস স্যার। ওকে, আমি ঢুকতেছি, তুই ঢুকবি। সামনে কেউ আসলে গুলি করে দেবি। ইয়েস স্যার। ওকে। তারপর ভিতরে ঢুকে গেলাম। পেছন দিয়ে রাশেদও ঢুকলো। ভিতরে একটা মেয়ে আমাকে দেখে ফেললো। কিছু বলার আগে আমি তাকে ইশারা চুপ করে দিলাম। তারপর সামনে গিয়ে একজনকে দেখলাম, সাথে সাথে লুকিয়ে পড়লাম। সে একটু কাছে আসতেই পিছন দিয়ে তার মুখ চেপে ধরলাম আর গাড় ভেঙে দিলাম। সে সাথে সাথে মারা গেল। আর ওইদিকে রাশেদ ভিতরে ঢুকে সামনে আসলো। আমি আর সে সামনে সামনে হয়ে গেছি। আমি তাকে ইশারায় বললাম সামনে বাম পাশে যেতে। সে সাথে সাথে আমার দিকে গুলি চালালো। আরে কি ভাবছেন গুলি আমাকে করছে? আরে না, আমার পেছনে আরেকটা লোক ছিল যাকে আমি খেয়াল করিনি। সে যখন আমাকে হামলা করতে আসে, রাশেদ তখন তাকে গুলি করে। সে সাথে সাথে মাটিতে পড়ে যায়। আমি ইশারায় বললাম গুড জব। আমি আবারও ইশারায় বললাম সামনে যেতে। সে সামনে যাচ্ছে আর আমিও। ভেতরে আর 3 জন আছে। আপনাদের বলেই দিই, আমাদের বন্দুকের কোনো সাউন্ড হয় না, সাইলেন্সারও লাগানো নেই। বর্তমানে আমাদের হাতে যে বন্দুকগুলো আছে সেগুলো নতুন তৈরি করা হয়েছে। রাশিয়া থেকে বাংলাদেশ মাত্র 15টা এই বন্দুক আনা হয়েছে। তার মধ্যে 10টা আমার কাছে, 3টা সিএম এর কাছে, একটা বড় একটা ব্যবসায়ীর কাছে, আর একটা আগের একজন মেজরের কাছে। আমি রাশেদকে ইশারায় বললাম ভেতরে আর 3 জন আছে। সাথে সাথে আমি রাশেদকে ইশারায় করলাম লুকিয়ে যেতে, কারণ ভিতর থেকে আরেকজন বেরিয়ে আসতেছে। লোকটা এসে চারপাশে দেখতে লাগলো। সামনে যেতে যেতে গাড় ভাঙছিলাম। যে তার কাছে গেল, তাকে মরা দেখি যখনই বন্দুক বের করতে যাবে আমি সাথে সাথে শুট করে দিলাম। শো শেষ আর আছে 2 জন। আমি রাশেদকে ইশারা করলাম এখন আমরা ভিতরে ঢুকবো। ওকে। তারপর আমি আর রাশেদ ভিতরে আস্তে করে ঢুকে গেলাম। সাথে সাথে একজন আমাদের দেখে ফেললো। সাথে মেয়েগুলোও। আমি তাদের ইশারায় বললাম চুপ থাকতে। তারা চুপ হয়ে গেল। যে আমাদের দেখে ফেলছে আমি তাকে শুট করে দিলাম। বাকি একজন বিপরীত দিকে তাকিয়েছিল। কিছু পড়ার শব্দ যখন পেছনে ফিরতে যাবে তখন আমি আর রাশেদ একসাথে শুট করলাম। এখন আর কেউ নেই। মেয়েগুলো এখনো নীরব। তাদের কাছে আস্তে করে গিয়ে বললাম তারা কয়েকজন আছে? ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমরা 2 জন তাদের 5 জনকে মেরে ফেলেছি। এখন তোদের এখান থেকে নিয়ে যাব। শোন, তোমরা চুপ করে বসে থাকো, আমি পুলিশকে ফোন দিচ্ছি, তারা এসে তোমাদের নিয়ে যাবে। আর তার আগে তোমরা এখান থেকে বের হবে না। গুড। রাশেদ, তুই এদের সাথে থাক, আমি পুলিশকে ফোন দিচ্ছি। তারা আসলে আমি তোকে ফোন দেবো, তখন তুই পেছন দিয়ে বেরিয়ে যাবে। আমি পেছনে রাস্তায় থাকবো। আমি চলে গেলে সমস্যা কি? কারণ এরা ভয় পাবে। ওকে। আমি তারপর বের হয়ে টিমকে ফোন দিলাম। ইয়েস স্যার। আমি এখন একজনকে ফোন দেব, সে যাতে আমার নাম্বার দেখতে না পারে। তার ডিসপ্লেতে আমার নাম্বার ব্ল্যাঙ্ক করে দাও আর তার ফোন হ্যাক করে ফেলে, যাতে আমার কথা সে রেকর্ড বা আমাকে ট্র্যাক করতে না পারে। আর আমার কথা শেষ হলে তার ফোন থেকে যাতে আমি ফোন দেওয়ার আগে 8 ঘন্টা, ফোন দেওয়ার পরে 8 ঘন্টা করলে যাতে মুছে যায়। ইয়েস স্যার। তারপর আমি ওসিকে ফোন দিলাম। ওসি ফোন বের করে দেখে নাম্বার নাই, তাই ফোন কেটে দেয়। আমি আবার ফোন দিই। ওসি এবার ফোন রিসিভ করে তাকে কিছু বলতে না দিই, হ্যালো ওসি সাহেব, আমি আর কে বলছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে একটু ইনফরমেশন দিতেই ফোন করেছিলাম। রায়হান ইকবালকে চেনেন? ওনার গোপন বাড়িটা চেনেন? তার মানে আপনি চেনেন না তার গোপন বাড়ি? তাহলে আমি বলছি, তার আসল বাড়ির ডান পাশের রাস্তা দিয়ে 1 কিলোমিটার গাড়ি চালিয়ে দেখবেন ছোট্ট একটা পাহাড়। পাহাড়ের বাম পাশে একটা বড় বিল্ডিং আছে, বাইরে হলুদ রং করানো, সেটা তার গোপন বাড়ি। তো এখন আপনি আপনার ফোর্স নিয়ে সেখানে যাবেন, সাথে 5টা অ্যাম্বুলেন্স নেবেন, কারণ ওখানে কিছু মেয়েকে বাড়িতে পাচার করার জন্য রায়হান ইকবাল আটকে রেখেছে, সাথে 5টা লোকও রাখছে। আমি আর আমার একজন বন্ধু তাদের 5 জনকে মেরে ফেলছি, তো অ্যাম্বুলেন্স আনতে হবে। মনে রাখবেন আপনি এমন করে মেয়েগুলোকে আনবেন যেন তারা ভয় না পায়। আর এটাও মনে রাখবেন, এসবের পেছনে যে রায়হান ইকবাল ছিল সেটা আপনি আর আমি ছাড়া আর কোনো মানুষ যাতে না জানে। আর ইকবালকে এখন গ্রেফতার করবেন না, ঠিক আছে? এখন রাখছি। ঠিক আছে, তবে আমি একা না, আমার সাথে আরও মানুষ থাকবে। আপনার বাসায় খাবো না, কোনো ফুটপাতের দোকানে বসে আমরা চা খাবো। তবে আপনার সাথে আমার কথা হবে না, তবে দেখা হবে
আপনার সাথে আর 10জন মানুষ বসে থাকবে, সবাইকে আপনি চা খাওয়াবেন, তাদের মধ্যে আমি একজন থাকবো। তাহলে আজ রাত 8টায় দেখা হবে আপনার থানার বাইরে বাম পাশের দোকানে। তাহলে আজ রাত 8টায় দেখা হবে আপনার থানার বাইরের বাম পাশের দোকানে। ওকে, তাহলে গিয়ে মেয়েগুলোকে নিয়ে আসুন আর তাদের পরিবারের কাছে ঠিক মতো পৌঁছে দিন। রাখছি বলেই ফোন কেটে দিলাম। আসলে ওসি অনেক ভালো মানুষ, তাই তার সাথে চা খেতে রাজি হলাম। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম কখন ওসি অ্যাম্বুলেন্স সহ নিয়ে আসবে। কিছুক্ষণ পর দেখলাম ওসি গাড়ি নিয়ে চলে আসছে। রাশেদকে ফোন দিলাম। হ্যাঁ বল। পুলিশ চলে আসছে, তুই ওদেরকে বসতে বলে বাইরে চলে আয়, সাবধানে বলেই ফোনে কেটে দিলাম। শোনো, তোমরা বাইরে তোমাদের পুলিশ আঙ্কেল আসছে তোমাদের নিতে, তোমরা বসো, তারা এসে তোমাদের নিয়ে যাবে। ঠিক আছে, আমি আছি। আমার বন্ধুকে ভাই ডাকলে আর আমাকে আঙ্কেল। মেয়েগুলো কিছু বলতে যাবে, তারকে পুলিশের জুতার আওয়াজ শুনে রাশেদ পেছন দিয়ে বেরিয়ে গেল। তারপর আমি আর রাশেদ বাসার দিকে রওনা দিলাম। আর ওইদিকে ঠিক আছে বাচ্চারা, তোমরা ভয় পাবে না, আমরা তোমাদেরকে তোমাদের বাবা মায়ের কাছে পৌঁছে দেব। তোমরা 4 জন লাশগুলো গাড়িতে তুলে নাও, আর তোমরা বাচ্চাগুলো নিয়ে গাড়িতে উঠো। পুলিশ কনস্টেবলকে বলল। তারাও কাজ করতে লাগলো বাচ্চাগুলো গাড়ি তোলার পর। আচ্ছা মা, তোমরা কি জানো কে তোমার বাঁচিয়েছে? উনি হলো আরকে, যে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। ও, আসলে ওনাকে তেমন কেউ চেনে না। না, আমিও দেখিনি। হয়তো দেখেছে কেউ কেউ, কিন্তু আমি দেখিনি। হয়তো দেখবো খুব তাড়াতাড়ি। তারপর কথা বলতে বলতে মেয়েগুলোকে নিয়ে ওসি থানায় চলে গেল। সাথে সাংবাদিক তো আছেই। কারা এই মেয়েগুলোকে কিডন্যাপ করেছিল আপনি কি জানেন? না, সেটা জানা যায়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো। আপনার কি মনে হয় কার হাত থাকতে পারে এর পিছনে? আমাদের মনে হলে তো আর হবে না, আমাদের প্রমাণও দরকার। তাহলে কি আপনি মনে মনে কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, সন্দেহ করি। তাহলে কে সে? আমি যদি তার নামটা আপনাদের বলে দিই তাহলে সে অন্য দেশে পালিয়ে যাবে, তাই তার নাম বলা যাবে না। এই মেয়েগুলোকে কি আপনারা উদ্ধার করেছেন নাকি অন্য কেউ? আপুর কথা শুনে ওসি শক্ত খেলে ওসি মনে মনে ভাবলো এই কথার সামনে তাকে পড়তে হবে না, কিন্তু আমি তো আপুকে আগে বলে দিছি মিশনে যাচ্ছি। আসলে আমরা জানতাম না আর কে মেয়েগুলো উদ্ধার করেছে, আর সেখানে কিছু কালো টাকা আর নেশাদ্রব্য ছিল, যেগুলো সব সন্ধান আর কে আমাদের দিয়েছে। সরি গাইস, আর কিছু বলতে পারবো না। তারপর বাবা মাকে তাদের সন্তানকে ঠিক মতো বুঝিয়ে দেন। প্রতিটা পরিবার আর কে প্রশংসা করছে। রাত 11টা বাজতে চললো, তাই আমি আর রাশেদ বাসায় চলে আসলাম। রাশেদকে তার বাসায় পাঠিয়ে দিলাম। আমি আমার বাঙ্গা বাসায় চলে আসলাম। পরদিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। সবাই ঘোরাঘুরি করতেছে, কোনো ক্লাস হচ্ছে না, কারণ কাল তো কলেজে অনুষ্ঠান। তাই সবাই অনুষ্ঠানে কী করবে সেসব চিন্তা করছে। স্যারেরাও সে চিন্তায় ব্যস্ত। কোথা থেকে আরোহী আসলো। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো? আর এতদিন কোচিলে? আছি ভাইয়া, বাসা থেকে বের হতেই মন চায় না। কাল কলেজে অনুষ্ঠান, তাই আসলাম। আরোহীকে এমপির বাগিনা দর্শন করেছিল, তাই সে এমন কথা বললো। আরোহী চিন্তা করো না, যা হবার তা তো হয়েই গেছে, আর তারা শাস্তিও পেয়েছে। তা ঠিক, তা আপনি নাকি এখন ফুচকা বিক্রি করেন না? ঠিক শুনেছ। আসলে আমিও আর এখানে থাকবো না, চলে যাব পরশু, মানে অনুষ্ঠানের পরের দিন। তাই 2-1 দিন করতেছিলাম। কি, আপনি চলে যাবেন? চলে যাব, মন খারাপ করো না। হয়তো আমি চলে যাব, কিন্তু আমার মতো একজন ঠিকই থাকবে এখানে। কে থাকবে? প্লিজ ভাইয়া, আপনি যায়েন না। আপনি গেলে আবারও অনেক খারাপ মানুষ সৃষ্টি হবে। ঠিক আছে, চেষ্টা করবো থেকে যাওয়ার, কিন্তু আমি যে ফুচকাওয়ালা বা আর কে আর থাকবো না। খুব তাড়াতাড়ি বিদায় নেব এই আরকে। সত্যি কি আপনি থাকবেন ভাইয়া? আগে একটা কথা বলো, তোমার কি ভাই আছে? আছে, কিন্তু ছোট। তোমার কি খারাপ লাগে তোমার কোনো বড় ভাই না থাকে? অনেক, বাট কিছু তো করার নেই। কিন্তু আপনি এসব জানতে চাচ্ছেন কেন? আসলে তুমি কথা কথায় ভাইয়া রাখো তো, তাই বললাম। আপনাকে কি আমি ভাইয়া ডাকতে পারি না? হ্যাঁ পারো তো, তবে অন্য সময়ের মতো না। আজ থেকে তুমি মনে করবে আমি তোমার আপন ভাই। সত্যি? সত্যি। ধন্যবাদ ভাইয়া। কেন? এই যে আমি একটা ভাই পেলাম, তাই। শুধু ভাই না, বোন একটা পাইছো। সত্যি? হুম। আপুর নাম কি? তুমি কি খবর দেখো? হ্যাঁ দেখি, কিন্তু কেন? সাংবাদিক রোবেয়ান হাসানকে চেনো? হ্যাঁ, সে তো আর কে, মানে আপনার সব খবর আগে আগে দেন।
সেই আমার একমাত্র বড় আপু। সত্যি? সত্যি। আচ্ছা ভাইয়া, তুমি কি সত্যিই চলে যাবে? আমি থাকবো, তবে আর কে চলে যাবে? মানে? মনে পড়ে বলল আমি এখানে আসি। কোথায় যাবেন? এই তো সামনে করবো। চলেন, আপনার সাথে আমিও যাব। যেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? আমাকে তুমি করে বলতে হবে, তাহলে যেতে পারবে। ওকে, বলবো, চলেন। আবার কিন্তু আপনি বলে। আচ্ছা, আর বলবো না, চলো এখন। গুড, চলো। তারপর আমি আর আরোহী কলেজের বিভিন্ন দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর রিমির সাথে দেখা। হাই, কেমন আছেন? জি, তুমি বালা। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আর আপনি কেমন আছেন? আরোহীকে বললো। জি, মুইও ভালো, না মানে আমিও ভালো। তা কোথায় যাচ্ছেন আপনারা? এই তো একটু ঘুরছিলাম ভাইয়ার সাথে। হো, তা আপনার শরীর কেমন আছে? জি ভালো। তাহলে আপু, আমরা এখন আসি। শিওর। তারপর আমি আর আরোহী হেঁটে সামনে গেলাম। ভাইয়া, একটা কথা ছিল। বলো কি কথা? তুমি রিমির সাথে এভাবে কথা বললে কেন? আমার সাথে তো ঠিক করে কথা বলো। শুধু তোমার সাথে ঠিক করে কথা বলি, আর কারোর সাথে নয়। কেন? কারণ আমি যদি ঠিক করে কথা বলি তাহলে তারা আমাকে সন্দেহ করবে। ও, বুঝছি। গুড। এই না হলে আমার বোন। ওকে ভাইয়া, সামনে যাই। আমি আর যেতে পারবো না, আমার কাজ আছে, খাওয়া দাওয়া অনুষ্ঠান আছে, তাই প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি ভাইয়া? কালকে অনুষ্ঠান আছে, কিছু কাজ আছে, তাই কিছু কাজ আছে। কি কাজ? সেটাই তো বললে না। সেটা না হয় কালকে দেখবে। ওকে ভাইয়া। ওকে, তুমি এখন করো, আমি আসি। ওকে ভাইয়া। তারপর আরোহীকে রেখে আমি বাসায় চলে আসলাম। রাতে ওসির সাথে দেখা করতে গেলাম, তবে ফুচকাওয়ালা এসেছে, কোনো আর কে হিসাবে নয়। গিয়ে দেখি ওসি বসে আছে। আমি ওসিকে পাশ কাটিয়ে সামনে ছাড়ে যাওয়ার সময় ইচ্ছে করে হালকা ধাক্কা দিলাম। এই কি হচ্ছে? সরি স্যার, হাত থেকে লেগে গেছে। ঠিক আছে, যাও। তারপর আমি গিয়ে ওসির সামনের টেবিলের বাম পাশে বসলাম। তারপর ব্ল্যাঙ্ক নাম্বার থেকে ওসিকে একটা মেসেজ দিলাম, শুধু লিখলাম আর কে। ওসি বুঝে গেল আর কে এখন এখানে আছে। তারপর ওসি স্যার অর্ডার করলো, প্রায় 15 জন ছিল, সবাইকে চা দিল। তারপর চা খেয়ে সবাই বেরিয়ে গেল। আমি সবার শেষে বের হচ্ছি। ওসির কাছে এসে হালকা করে একটা চিঠি রেখে চলে আসলাম। চিঠিতেও লেখা ছিল আর কে। তারপর চলে আসলাম বাসায়। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে ভালো করে সব কিছু চেক করে নিয়ে বন্দুক, মাস্ক, কার্ড, ফোন, চাকু প্লাস সব কিছু ঠিক করে নিলাম, কারণ সকালে কলেজে অনুষ্ঠান। তারপর কে ফোন দিলাম, রাশেদকে। হ্যাঁ বল, তুই কোথায়? আমি তো এখন বাসায়, বের হচ্ছি। তোরা কোথায়? আমি সবাইকে নিয়ে কলেজ যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবি। মনে রাখবি কলেজে এমপি আর রায়হান, ইকবাল দুজনে উপস্থিত থাকবে। তুই আবুকে দেখে রাখবি। তোর প্রধান কাজ হবে আবুকে দেখে রাখা, সাথে সবার দিকে নজর রাখবি। শিওর? গুড। এমপি যাওয়ার সাথে সাথে সবাই পজিশন নিয়ে নিবি। আমি আসছি। ওকে। তারপর আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিট পর রিক্সা থেকে নেমে কলেজে ঢুকলাম। তারপর রাশেদের কাছে গেলাম। সব ঠিক আছে তো? আর এখানে সব ঠিক আছে তো? এখানে সব ঠিক আছে। ওকে, রেডি হয়ে যা। ইকবাল আর এমপি দুজনে আসতেছে। আগে ইকবাল কথা বলবে, তাই আর কিছু সময়ের মধ্যে ইকবাল চলে আসবে। তারপর এমপি আসবে। আমার টিমের সবাইকে ডাক, আমি ওদের সাথে কথা বলবো। ওকে। তারপর রাশেদ সবাইকে রাখলো। আপনারা সবাই সব কিছু নিচ্ছেন তো? জি স্যার। মনে রাখবেন, আপনারা চাকরি নেওয়ার আগে শপথ করেছিলেন দেশের জন্য প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে দেবেন, তো হার মানবেন না। আর আমার টিমের নাম ওঠার আগে সবাই আবারও শপথ করেছিলেন আমার কথা কেউ ফেলবেন না। আপনারা কথা দিয়েছিলেন আমি কাউকে আদেশ দিলে আপনারা পালন করতে তা বাধ্য। ইয়েস স্যার। আপনারা কথা দিয়েছিলেন আমি যদি কাউকে বলি নিজেকে শুট করতে, তাহলে আপনারা তাই করবেন। ইয়েস স্যার। আরে 6, আপনাকে যদি বলি আপনার বাবাকে শুট করতে, তাহলে কি আপনি শুট করবেন? আসলে ইকবাল হলো R6-এর চাচা, তাই তাকে বিশেষ করে বললাম। গুড, এখন সবাই নিজের পজিশন নিয়ে নেন। তারপর সবাই চলে গেল। আমি একটু যাবো। আগে শোন, তুই আপনার দিকে বিশেষ করে খেয়াল রাখবি। হ্যাঁ, মনে রাখবি এখানে রিমিও আছে, আমরা কিছু করলে সে গুলি করবে, তাই সাবধান থাকবে। ওকে, তাহলে এখন আসি। আরে দাঁড়া না, আর একটু, তারা এখন অনেক দূরে, আসতে আরো 10 মিনিট লাগবে।
আচ্ছা বলতো, তুই কিভাবে জানলি আসতে কতক্ষণ আর 10 মিনিট লাগবে? আমাদের সব টিম মেম্বার তো এখানে, তাহলে তুই কিভাবে জানতেছিস? তাহলে শোন, ওই টিমের বাইরে আমার আরও একটা টিম আছে, যেটার খবর আমি ছাড়া আর কেউ জানে না, এমনকি সে টিমের মেম্বারও জানে না, তোদের হেডকে। কি বলিস? আর একটা কথা শোন, আমার সে টিমের 2জন সদস্য এমপি আর ইকবালের টিমে ঢুকে পড়েছে। তারা ওখানে ভালো কাজ করতে পারে, আবার ওই টিমের লিডার হয়ে গেছে। মানে ইকবালের টিম আর এমপি টিমের হেড হলো আমাদের আলাদা টিমের সদস্যরা। তারা সব খবর আমাকে দেয়। আর রায়হান ইকবাল যে মেয়েগুলোকে পাসের করতে চেয়েছিল, তাদের খবরও আমাকে সেই টিমের হেড মানে আমার টিমের সদস্য দিয়েছিল। ভাই তুই কি মানুষ? কেন, মনে হলো তোর আমি মানুষ না? তুই যেভাবে আগুন নিয়ে খেলতেছিস তাকে আর কেউ কখনো খেলেছে আমি জানি না। তুই খুব মারাত্মক জিনিস। দেশ আর দশকে বাঁচাতে হলে মারাত্মক হতে হয়। তাই বলে এত মারাত্মক? এমন না হলে নিজেকে টিমের হেড হতে পারতাম। তা ঠিক, কিন্তু এত মারাত্মক? যা, পজিশন নিয়ে নে। মনে রাখবি আপুর যাতে কোনো ক্ষতি না হয়, আর সাবধান, মানুষের দিকে নজর রাখবি। ওকে যা, এখন এগুলো এসে গেছে। ওকে। তারপর রাশি চলে গেল। আমি পেছনে দাঁড়িয়ে আছি। ইকবাল স্টেজে উঠে ভাষণ শুরু করলো। এমনভাবে ভাষণ দিচ্ছে যেন কাঁচা ফেরাস্তা নেমে আসছে। তার ভাষণ দেওয়ার মাঝখানে রাশিদ আসলো। বল, কি অবস্থা টিমের? সব ঠিক আছে, সবাই রেডি। তোর আদেশ পাওয়ার সাথে সাথে গুলি চলবে। গুড। একটু পর এমপি আসবে, সবাইকে আবার অ্যালার্ট কর। ওকে। তারপর এমপি আসলো। এমপি এসে সোজা স্টেজে উঠে গেছে। তারপর মানুষকে পাঠানোর জন্য ভাষণ দিতেছে। ভাষণ শুনে মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ নেমে আসছে। তারপর ভাষণ প্রায় শেষের দিকে আমি রাশিদকে ইশারায় বললাম টার্গেট ঠিক করতে। রাশিদ টার্গেট ঠিক করলো, আমি তাকে আরও বললাম। সেজন্য ইকবালকে টার্গেট করে আর এমপিকে আমি, আর তার টিমের বাকিরা আমার টিমের সদস্যদের টার্গেট। আমি তারপর ইশারায় আমার টিমের যে 2জন এমপি আর রায়হান ইকবালের টিম আছে তাদের ওখান থেকে সরে যেতে। তারপর তারা ওখান থেকে চলে গেল। আমি আস্তে আস্তে সামনে গিয়ে দাঁড়ালাম। আমি এখন ঠিক এমপির সামনে দাঁড়িয়ে আছি। আমি আস্তে করে পকেট থেকে মাস্কটা হাতে নিলাম। তারপর যখন এমপির ভাষণ শেষ হবে মাস্ক পরে নিলাম, যেটা রিমি ঠিকই দেখে ফেললো। তারপর আমি কোমর থেকে গান বের করে এমপিকে শুট করে দিলাম। সাথে সাথে রাশিদ, রায়হান, ইকবালকে আর আমাদের গুলির আওয়াজ শুনে মানুষ এদিক ওদিক পালাচ্ছে। আমার বাকি মেম্বাররা এমপি আর রায়হান ইকবালের টিমের সব মেম্বারকে গুলি করে দিল। সবার সাথে সাথে মাটিতে পড়ে গেল। 2 টিমের মাত্র 2জন মানুষ বেঁচে আছে, এমপি আর রায়হান ইকবাল। বাকিরা মারা গেছে। এমপি, রায়হান, ইকবালও মাটিতে পড়ে গেছে। তারপর সবাই দৌড়াতে দৌড়াতে চলে গেল। এখন পুরো কলেজ জুড়ে আছি আমি, আমার টিম, আপু ওর আরোহী আর রেমি আর স্যারেরা। এমপির কাছে গেলাম। কিরে, কেমন লাগে যখন সামান্য ক্ষমতার লোভে সাধারণ মানুষকে মেরেছে? তখন তাদের কি হয়েছিল এবার বোঝ। বলে আরো একটা গুলি করে দিলাম। সাথে সাথে পেছনে আরো একটা গুলির আওয়াজ শুনলাম। পেছনে থেকে দেখে রাশিদ ইকবালকে গুলি করেছে। আমি রাশিদকে বললাম, তুই আবার গুলি করছিস কেন? ওকে ধন্যবাদ। কেন? এই যে তুই না থাকলে সে আমাকে শুট করতো তাই। আরে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, সবাইকে নেমে আসতে বল। এখন 2 টিমের সবাই মারা গেছে। হঠাৎ পেছন থেকে কে জানি আমার মাথায় বন্দুক ধরলো। আমি পেছনে তাকিয়ে দেখি রেমি। কি মিস ডিসি রেমি, আমাকে ধরতে আসছেন? আমি সবাইকে ইশারায় বললাম যাতে রেমিকে শুট না করে। তাই কেউ শুট করলো না, নয়তো রেমি একটা এখানে শেষ হয়ে যেত। হ্যাঁ, তোকে ধরতে আসছে। রেমি, আপনারা আর কে ভালোবাসেন? তাহলে ধরতে আসছেন মানে? ভালোবাসা? আরে এটা ছিল আমার একটা চাল, যাতে আমি আর কে ধরতে পারি। মানে? মিস্টার ফুচকাওয়ালা মানে আর কে, তোকে আমি মাস্ক পরার সময় দেখে ফেলেছি। এই বলে রিমি আমার মুখ থেকে মাস্ক সরালো। আমি রাশিদকে ইশারায় বললাম সিএমকে ফোন দিতে। তুই কি ভাবিস আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আমি তো তাই জানতাম, আর আমিও আপনাকে ভালোবাসি। ভালোবাসা? মনে আছে তুই একজনকে খুন করেছিলি যার নাম ছিল রুবেল? হ্যাঁ মনে আছে, সে দর্শন করেছিল তুফাকে, তাই তাকে মেরে ফেলেছি। আর তুফাও তো রুবেলকে মারার আগে আত্মহত্যা করেছিল। ধর্ষণ? জানিস রুবেল, জানিস রুবেল আমার মামা ছিল। তো মামা ছিল, কি হয়েছে? দর্শন করেছে তাই মেরে দিছি। আর এখন আমি তোকে মেরে দিব। মানে? না না, তোকে মারবো না। তোকে মারলে তো প্রমোশন পাবো না, বরং তোকে জীবিত নিয়ে যাব। আমার প্রমোশনও হয়ে যাবে আর তোকে জেলে তিলে তিলে মেরে ফেলবো। কি বলছো রিমি এসব? তুমি না আমাকে ভালোবাসতে? আমার জন্য বছরের পর বছর অপেক্ষা করলে, তাহলে তুমি সামান্য প্রমোশনের জন্য আমাকে কিভাবে গ্রেফতার করবে? ওটা
ছিল তোকে ধরার একটা চাল মাত্র। সত্যি কি আমাকে কোনো ভালোবাসনি? একদম না, শুধু প্রতিশোধ নিতে সব করেছি। এত অভিনয় করতে পারলে কখনো ভাবি নাই তুমি আমাকে ঠকাবে। তোমাকে যতটুকু ভালোবাসতাম তার থেকে বেশি ঘৃণা হচ্ছে। ছি। তোর ঘৃণা বা ভালোবাসা আমার কিচ্ছু যায় আসে না। চল এখন থানায়, নয়তো তোকে এখানে শুট করে দিব। না, আমি থানা যাব না। যদি তুমি শুট করে দাও তাহলে এখানেই মরে যাব, তাও থানা যাব না। ওকে, তাহলে এখানেই মর। পুলিশ শুট করতে যাবে তার আগে হেলিকপ্টার চলে আসলো আর রিমির হাতে শুট করে দিল। আমি কিছু করতেছি না, শুধু দাঁড়িয়ে আছে আর চোখে জল ফেলছি। যে মানুষটাকে এত ভালোবাসতাম সে মানুষটা আমাকে এভাবে ঠকালো। রেমি বন্দুক তুলে যখন হেলিকপ্টার শুট করতে যাবে তার আগে সেখান থেকে বের হয়ে আসলেন সেনাবাহিনীর একজন কর্নেল মাসুদ রানা, যাকে সব ডিপার্টমেন্টের লোক চেনে। মাসুদ রানা হেলিকপ্টার থেকে নেমে সোজা আমার কাছে আসে, আমাকে সেলেট মারলো। তার থেকে রেমি অবাক। আরে স্যার, আপনি কি করছেন? একজন খুনিকে কেন স্যালুট করতেছেন? এই তো সেই খুনি যে আর কি হয়েছিল। এর আসল নাম হাসান। আপনি কি জানেন কে সে? হ্যাঁ, একজন খুনি। না, সে খুনি নয়। আপনি তো পুরো নামটাও জানেন না, তাকে কিভাবে চিনবেন? মানে? এর পুরো নাম হলো রবিউল হাসান। মনে পড়ে 2018 সালের কথা? ইন্ডিয়ান কিছু সৈনিক বাংলাদেশের সাধারণ মানুষের মতো করে এসে বাংলাদেশের 3টা যুদ্ধ বিমান চুরি করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর এই বিমানগুলো তো একজন মেজর তাদের হাত থেকে রক্ষা করেছিল। হ্যাঁ, আর একটা কথা কি মনে আছে? বাংলাদেশ থেকে 4 থেকে 5 বছর আগে একটা পারমাণবিক বোমা চুরি হয়েছিল মিয়ানমার। হ্যাঁ, মনে আছে। জানেন সেই বোমাটা কে তাদের থেকে আবার কিনে আনছিল? কে? কে সে মেজরটা? জানেন সে মেজরটা কে? তার কথা তো গোপন রেখেছিল। আর গোপন রাখবো না, সে মেজরটা আর কেউ নয়, রবিউল হাসানই ছিল। কি? শুধু সেটা নয়, কয়েক মাস আগে যে বাংলাদেশি মাফিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যুদ্ধ করেছিল, সেখানে পুলিশে ছিল মাত্র 2 জন, বাকি সবাই ছিল আর কে ওরফে রবিউল হাসান দলের এজেন্ট। মানে? হ্যাঁ, এটাই সত্য। স্যারকে দেশের খারাপ মানুষগুলোকে শেষ করার জন্য স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। শুধু সেটা নয়, স্যার এখন মেজর নয়, স্যার আমার সিনিয়র। স্যার চাইলে যে কোনো বাহিনীর লোককে শুট করতে পারে। স্যার কাউকে জবাব দিতে বাধ্য নয়, এমনকি চাইলে যে কোনো বাহিনীর লোককে বরখাস্ত করতে পারে। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই সত্যি। আর স্যারকে এই পাওয়ার সিএম নিজে দিয়েছে। একটু আগে সিএম আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলেছে, তাই আসলাম। আর জানেন স্যার, এখানে যে চেহারা আছে সেটা তার আসল চেহারা নয়, প্লাস্টিক সার্জারি করা এটা। স্যার আসল চেহারা তো প্লাস্টিক সার্জারি সরালে দেখা যাবে। মাসুদ সাহেব, জি স্যার। রাশেদ মাসুদ রানার সিনিয়র। যে ভালোবাসা বোঝে না তাকে আর কি বুঝাবেন? সামান্য প্রফেশনাল লোকে যে ভালোবাসার অভিনয় করতে পারে, আমার তো মনে হয় না সে কি আদৌ ভালোবেসেছিল। বাস্তবে এভাবে কারো প্লাস্টিক সার্জারি তোলা যায় না। এটাই হলো তার আসল চেহারা। স্যার, ওনাকে গ্রেফতার করবো? রিমির দিকে তাকিয়ে, না তার দরকার নেই। আমি হেঁটে রিমির সামনে গেলাম, তারপর বললাম, রিমি আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এমনটা করবে ভাবিনি। ছেড়ে আমি তোমাকে এক্ষুনি বরখাস্ত করতে পারি, কিন্তু আমি তা করবো না, কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। সরি। দেখ, আর সরি বলতে হবে না। আজকে চলে যাব আমি এই মিথ্যা অভিনয় শহর থেকে। ভালো থেকো, আর আন্টিকে আমার পরিচয়টা দিয়ে দিও। আসি, আল্লাহ হাফেজ। তারপর চলে আসলাম বাংলা বাসায় নয়, সেটা নিজের মায়ের বাসায়। পরদিন সিএম নিজ হাতে আমাকে পুরস্কৃত করছেন, সাথে 1 মাসের ছুটিও। তারপর মা আর আপুকে নিয়ে চলে আসলাম গ্রামের বাসায়। চলে আসলাম মিথ্যা ভালোবাসার শহর থেকে। ভালো থাকুক তারা যারা নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে, আর স্বার্থ শেষ হয়ে গেলে মানুষকে দূরে ঠেলে দেয়।